ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাবগ্ন প্রণতস্মি দিবাকরং দিব্য শঙ্খ তুষারাবং কিরদ দানব সম্ভব নমামি শশিনং ভুক্ত শম্ভো মুকুট ভূষণম ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ ললিতাঙ্গং নম্যহং প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণা প্রতিমম্বুদং সৌম্যং সর্বগুণপেতম নমামি শশিনং সুতং দেবতানাম ঈশিনাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দে ভুক্ত তিলকেশং তং নমামি বৃহস্পতিং হেমকুন্দ মিনালাভং দৈত্যানাং পরং গুরু সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবম পরমহং নীলাঞ্জয় চয় প্রকণ্ড বিষ্ণুং মহাগ্রহণ ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনিশ্চরম অর্ধকায়ং মহাগৌরাং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং পরমহং পলাশ ধূমশঙ্কাশং তারাগ্রহ বিমর্দকং রুদ্ধং রুদ্রাত্মকং কুরুং তং কেতুং প্রাণমহং ওং শিরমে পাতু মার্তণ্ড কপালং রোহিণীপতি মুখমঙ্কারক পাতু কণ্ঠস্থ শশী নন্দনং বুদ্ধিং জীব সদা পাতু হৃদয়ং বিঘুনন্দন জঠরন্ত শনি পাতু দিব্যাং মে দিতিনন্দন পাদকেতু সদা পাতু বারা সর্বাঙ্গমেব চ তৃতীয় অষ্ট দিশমন্ত নক্ষত্রাণি বাবু সদা অংশুরাশ সদা পাতু যোগচ্চ সূর্যমেব চ গুজ্জং লিঙ্গং সদা পান্তু সর্বগ্রহ শুভপ্রদা। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। তো শুভ অক্ষয় তৃতীয়া সবার জীবনে সুখ শান্তি অনাবিল বয়ে আনুক, অক্ষয় অব্যয় হয়ে থাক এই দিনটি, এই প্রত্যাশা রইল। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা প্রথম ব্যাচ, ক্লাস নাম্বার 57। ও এই জায়গায় তারিখটি পাল্টানো হয়েছে। তো 10ই মে 2024, অর্থাৎ 1+5+8=5, যোগ হচ্ছে শুক্রবার, 6 = 2। তো আজকের বিষয় হচ্ছে হাতের সূক্ষ্ম রেখা বিচারের কিছু কৌশল। তো এই যে হাতের সূক্ষ্ম রেখাগুলো আমরা কিভাবে চিনব? যেমন অনেকে বলেন যে ছায়াপথ রেখা, তারপরে সেই ছায়াপথ রেখার মতো আবার দেখা যাচ্ছে যেমন রাহু রেখা, আবার রবি রেখা। এই রবি রেখার সঙ্গে আরো এক্সট্রা কোনো সূক্ষ্ম রেখা যেটা থাকে। তারপরে ধরুন বৃহস্পতিতে সলোমন রিং রয়েছে, শুক্রতে ওই শনিতে শনি বন্ধনী রয়েছে, আবার শনি উম রবি মিলে শুক্র বন্ধনী রয়েছে। এই শুক্র বন্ধনীর সঙ্গে বা শনি বন্ধনীর সঙ্গেও কিন্তু ছায়াপথ রেখা থাকে বা একের অধিক রেখা থাকে। এই যে একের অধিক রেখা থাকলে সেই রেখাগুলো কিভাবে ফল দেয় বা কেমন ফল দেয়, আমরা হাত দেখতে গিয়ে কিন্তু আটকে যাই এই সূক্ষ্ম রেখার কাছে। সাধারণত সবাই বিচার করবে যে আয়ু রেখা থেকে আয়ু বিচার করবে, শিরোরেখা থেকে তার মস্তিষ্ক বিচার করবে, হৃদয় রেখা থেকে তার মন বিচার করবে, তাছাড়া ধরুন বিবাহ রেখা থেকে বিবাহ বিচার করবে, এমনকি শুক্রের ক্ষেত্র থেকে প্রভাব রেখা বিচার করবে, প্রভাব প্রতিপত্তি, ধন ঐশ্বর্য। আবার দেখা যাচ্ছে সেই শুক্রের ক্ষেত্র থেকে ভাই বোনের রেখা বিচার করবে। আবার দেখা যাচ্ছে ওই ভাই বোনের রেখার থেকেই কিন্তু আবার তার জীবন সঙ্গী, সুখ, ঐশ্বর্য, এগুলোও কিন্তু বিচার করা হয়ে থাকে। তাছাড়া চন্দ্রক্ষেত্র থেকে আড়াআড়ি রেখা আমরা যেটাকে বলি যে বিদেশ গমন রেখা, এই বিদেশ গমন বিচার করি। আবার মঙ্গলের ক্ষেত্রে ভাটিকেন রেখা, সেখানে আবার সূক্ষ্ম রেখা রয়েছে, সেগুলো যে মঙ্গল রেখা বলি। বা ধরুন স্বাস্থ্যরেখা, স্বাস্থ্যরেখার অনুগামী রেখা থাকে। এমনকি বিশেষ করে এই যে ব্যবসার রেখা, ব্যবসা রেখারও অনুগামী রেখা থাকে। যখন এই সূক্ষ্ম রেখাগুলো থাকে, এমনকি মার্শাল রেখা থাকে, তো এই সূক্ষ্ম রেখার জায়গায় গিয়ে কিন্তু আমরা আটকে যাই। তো এই কোন জায়গায় আটকাই, কেন আটকাই, আমরা তার ফলাদেশ কেন বলতে পারি না, এই সকল কেনর উত্তর নিয়েই কিন্তু আজকের ক্লাসের আজ। তাই আপনারা মন ভরে প্রশ্ন করতে পারবেন এবং মন ভরে জানতে পারবেন যে এই সূক্ষ্ম রেখাগুলো কিভাবে ফল দিয়ে থাকে। মানে একটি একটি সূক্ষ্মরেখা যখন আমরা জেনে আসব, তখন কিন্তু আরেকটি সূক্ষ্মরেখার সাথে তার সম্প্রীতি কি, কিভাবে তার বিচার করা হয়ে থাকে, এটি আমাদের জেনে নিতে হবে।
তো সর্বপ্রথম যদি আপনাদের কাছে প্রশ্ন করি, যে ধরুন আমরা জানি আয়ু রেখার অনুগামী রেখা মানে সেটি মার্শাল রেখা বা অনুগামী রেখা। অনেক সময় দেখা যাচ্ছে ওই মার্শাল রেখাটি আমরা কিভাবে চিনবো যে ওটি মার্শাল রেখা নাকি ওটি ছায়াপথ রেখা। যেমন ধরুন হাতের রেখায় আয়ু রেখার সমান্তরাল নেমে আসলে এটাকে আমরা বলি কি, মার্শাল রেখা। মার্শাল। মার্শাল রেখা। তাহলে এই যে মার্শাল রেখাটি কি মার্শাল রেখা প্রকৃত, না এটি ছায়াপথ রেখা রাহুর ক্ষেত্র থেকে বেরিয়ে এভাবে পড়ে আছে? তখন আমরা এই রেখাটাকে কি বলবো? আমরা কি এই রেখাটাকে ওই মার্শাল রেখাই বলবো, নাকি এর ফলাদেশটা কেমন স্যার হবে? শুক্র রেখাও বলা যায়, স্যার শুক্র রেখাও বলা যায়। এই তো। তাহলে যখনই আমরা কিন্তু হাতের রেখার অনেক আগে ক্লাস হয়েছে, তারপরে হয়নি, অনেক দিন হয়নি। যেমন আপনাদের আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা স্মরণ করতে হবে, যে ধরুন এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রটি, এই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। তো এই বৃহস্পতির ক্ষেত্রে আমি বলেছিলাম যে অনেক সময় ত্রিভুজ চিহ্ন থাকে। তো এই ত্রিভুজটি ভিতরের দিকে ঘোরানো, আবার কখনো দেখা যাচ্ছে ত্রিভুজটি বাইরের দিকে বেরিয়ে গেছে, আবার কখনো দেখা যায় ত্রিভুজটি উম, ধরুন মাঝখানে আছে, এইভাবে বেরিয়ে আছে। আবার কখনো দেখা যাচ্ছে ত্রিভুজটি মাঝ বরাবর এভাবে অঙ্কিত হয়েছে। এই যে ভিন্ন ভিন্ন ত্রিভুজ ভিন্ন ভিন্ন ফল দিয়ে থাকে, এ নিয়ে মনে হয় ক্লাস হয়েছিল, আপনারা জানেন। তো এক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে ত্রিভুজটি যদি উপর থেকে নিচের দিকে নামে তাহলে কেমন ফল দেবে, যদি বহির্দেশ থেকে ভিতরের দিকে ঢোকে তাহলে বৃহস্পতির আঙ্গুলের বাইরের দিক থেকে ত্রিভুজ যদি ভিতরের দিকে ঢোকে তাহলে সে কেমন ফল দেবে, আবার এই শনির দিক থেকে ত্রিভুজ চিহ্ন যদি এই বৃহস্পতির ক্ষেত্রের দিকে ঢোকে সেটি কেমন ফল দেবে, আবার ঊর্ধ্বমুখী যদি শিরোরেখার উপর থেকে বৃহস্পতির দিকে যায় সেটি কেমন ফল দেবে। একই ত্রিভুজ আবার যদি বাইরের দিকে সুচালো মুখ থাকে তাহলে কেমন ফল দেবে, ওইগুলো কিন্তু মনে আনতে হবে। যদি আমরা হাতের সূক্ষ্মরেখা বিচারের কৌশল জানতে চাই তাহলে ওই ত্রিভুজের ক্লাসটি কিন্তু মেমোরিতে গেঁথে আনতে হবে। আমরা আটকে যাচ্ছি যে জ্যোতিষ করতে গিয়ে পামিস্ট্রি করতে গিয়ে এই সূক্ষ্মরেখার বিচার আমরা করতে পারি না। না পারার কারণ যেমন হচ্ছে, আমরা এটি একটু মুছি দিই। অনেক সময় দেখা যাচ্ছে আমরা সলোমন রিং থাকে ধরুন এইবার সলোমন রিং এর সঙ্গে দেখা যাচ্ছে আরেকটি হাত বড় করে আঁকি। তো এইখানে আমাদের দেখতে হবে যে ধরুন এই বড় হাতটি, এবার লক্ষ্য রাখতে হবে, ধরে নিন যে এখানে একটি সলোমন রিং হয়েছে এই, কিন্তু আমরা ভুল করে অনেক সময় দেখছি যে অনেক সময় বলি যে এই অর্ধেকে আসছে, এই অর্ধেকটিও একটা সলোমন রিং এমন হয়ে আছে। আবার দেখা যাচ্ছে এপাশ থেকে আসছে, আমরা ধরে নিই যে সলোমন রিং, কিন্তু আসলে কিন্তু সলোমন রিং নয়, কারণ সলোমন রিং সব সময় এদিক থেকে উঠবে, অর্থাৎ
এই তর্জনী আঙ্গুলের বহির্দেশ থেকে আসবে। আমরা যদি এদিকে অ্যারো দিই, এই বোঝা যায়? ওখান থেকে কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায় স্যার। যদি বোঝা যায় তাহলে আমরা এর পরবর্তী যে রেখাগুলোকে আমরা ছায়া রেখা বলে মনে করব। কারণ সলোমন রিং অনেক সময় দেখা যাচ্ছে অর্ধেকটু গেছে বা সামান্য একটু গেছে, আমরা মনে করছি যে ওটি সলোমন রিং, কিন্তু ওটি একটি ছায়া রেখা। তো এই ছায়া রেখাটি যে বৃহস্পতির আঙ্গুলে গেল, আঙ্গুলের গোড়ায় বৃহস্পতির ক্ষেত্রে গেল বা শনির দিক থেকে আসলো, এখানে কিন্তু আমাদের ওই জাতকের রেখাগুলো নিয়ে যাচাই করতে হবে, খুব সুন্দরভাবে যাচাই করতে হবে। কি করতে হবে? আমি বারবার করে বলেছি, হাত ভাঁজ করে করে চাপ দিয়ে দিয়ে দেখতে হবে যে ছায়া রেখাগুলো খুঁজে বের করতে হবে। ঠিক এভাবে, এভাবে চাপ দিয়ে দিয়ে বের করতে হবে। তো যখন বের করব, দেখুন একটি ছায়াপথ রেখা, আমরা সলোমন বাদ দিই, সলোমন রিংটা আমরা সবাই চিনি, তো আমরা সলোমন বাদ দিয়ে দুটি ছায়াপথ রেখা ধরেন এখানে আঁকলাম বৃহস্পতির ক্ষেত্রে, অর্ধ সলোমন রিং। তাহলে এটিকে সলোমনের যে গুণ, সেই গুণগুলো কিন্তু তখন থাকছে কিনা এটি কিন্তু আমাদের যাচাই করে আসতে হবে। যাচাই করার সূত্র সোলোমান রিং স্যার, আপনার সোলোমান রিং স্যার বৃহস্পতির জায়গা ছাড়া অন্য কোথাও কি থাকে? না, অন্য কোথাও থাকবে না, অন্য কোথাও থাকবে না। আচ্ছা। যেমন আমরা বললাম যে আমরা আয়ু রেখার অনুগামী একটি রেখা আসছে, এটা মার্শাল রেখা। আবার আয়ু রেখার থেকে, মানে আয়ু রেখার কাছের থেকে একটি রেখা এসে এভাবে এলো। আমরা ধরে নিলাম যে মার্শাল রেখার নিচের দিকে ফাঁকা হয়ে শুক্রের দিকে চলে গেছে। এটা কিন্তু আমরা অনেক সময় বলি। তো নাম যাই হোক, আমরা নাম বললাম যে এটি মার্শাল রেখা বললাম, কিন্তু ফলাদেশ তো আর নিশ্চয়ই এক হবে না। এই ফলাদেশটা কি হবে? খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই রেখাগুলো যখনই বেরিয়ে আসছে, তো রাহুর ক্ষেত্র থেকে শুক্রের ক্ষেত্রে রেখাটি অ্যাটাক করেছে। অর্থাৎ ধরুন আপনারা ভাত খেতে বসছেন, এইবার থালায় আমি আস্তে হাত দিয়ে কি দুটো ভাত আনবো, নাকি আরো দুটো ভাত দিব, নাকি আমি ওখানে খাবারের ভিতর অন্য কোনো কিছু মিশিয়ে দিব, নাকি ধরেন আপনার থালাটাকে ওখান থেকে কেড়ে নিব, নাকি আরো ভালো কোনো খাবার আমি খেয়ে পারতেছি না সেটা আপনাকে দিব, এটা কিন্তু বুঝতে হবে ওই রেখার মাধ্যমে। বুঝতে কষ্ট হচ্ছে কিনা বুঝবেন, বলবেন না, কিন্তু। না, না। যদি আমরা হাত বাড়াই, যে আমরা আপনাদের দিকে হাত বাড়ালাম, সেই হাতটা কিসের জন্য আসলো? ধরে নিতে হবে সহজ পদ্ধতি হচ্ছে যে ক্ষেত্র থেকে যেদিকে রেখা যাচ্ছে, যেমন ধরুন শনি বন্ধনী, দুটো তিনটে একসঙ্গে আমরা একটু দেখে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বা ধরুন এই শুক্র বন্ধনী, আর এই হাতে দেই শনি বন্ধনী। খুব সূক্ষ্মভাবে কিন্তু এগুলো বুঝতে হবে। এই শনি বন্ধনী, এইবার আমার কি হচ্ছে, এই শনি বন্ধনীর ভিতরে আমার আলাদা কোনো রেখা যাচ্ছে, ধরুন এখান থেকে গেল, বা হয়তো এখান থেকে গেল। একাধিক রেখা আঁকলে অবশ্য দেখতে কষ্ট হবে। বা এই শুক্র বন্ধনীর মধ্যে ধরুন বুধের ক্ষেত্র থেকে কোনো রেখা গেল, যখনই গেল আমরা এটিকে কি করলাম, যে বুধের ক্ষেত্র থেকে গেছে, অর্থাৎ এটি বিবাহ রেখা শুক্র বন্ধনীর ভিতর গিয়ে ঢুকেছে। এই ভুলটা কিন্তু সচরাচর আমরা করে থাকি, এবং তার প্রেডিকশন কি, যে বিবাহ রেখা কিন্তু রেখাটি বুধের ক্ষেত্র থেকে রবির ক্ষেত্রে আসছে, তাহলে বুধ রবিকে খুঁচা দিল। এখানে দেখতে হবে যে সূক্ষ্ম কোন দিকে, রেখাটির আগা কোন দিকে, গোড়া কোন দিকে, এটি কিন্তু আগে খুব সুন্দরভাবে বুঝতে হবে। সূক্ষ্ম রেখা বোঝার জন্য আমরা যদি না বুঝতে পারি যে রেখাটি কোন দিক থেকে আসছে, মানে আমার থালায় হাত বাড়িয়েছে, সহজ কথা হচ্ছে আমার থালায় হাত বাড়িয়েছে, আমার থালায় খাবার দেবে না আমার থালার থেকে বড় চিংড়ি মাছের বা বড় রুই মাছের মাথাটি নিয়ে নেবে, এটি কিন্তু আমাদের বুঝতে হবে। বা ধরুন ওই যে
ইয়ে লাঠি দিয়ে বা পেন্সিল দিয়ে ছোট বাচ্চাদের পড়াশোনা শেখানো হয়, তখন পড়াশোনা অক্ষর চেনানো হয়। এই চেনানোর সময় দেখা যাচ্ছে সে অক্ষর চেনাচ্ছে, সঠিকটা চেনাচ্ছে না ভুলটা চেনাচ্ছে, এটি কিন্তু আমাদের বুঝতে হবে। যদি আমরা এটি বুঝতে সক্ষম না হই, তাহলে কিন্তু হাতের ওই মেইন রেখা দিয়ে কোনো ভাগ্য গণনা হয় না। যে কি, আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা, বিবাহ রেখা, মণিবন্ধ রেখা, এ দিয়ে কি বিচার করবে? তো এই কথাটি বলার উদ্দেশ্য কি, যে ধরুন শুক্র বন্ধনীর ভিতর বুধ গিয়ে খোঁচা মারলো, তাহলে বুধ গিয়ে রবির ক্ষেত্রে খোঁচা মারলো, বা ধরুন এই যে শনি বন্ধনীর ভিতরে রবি গিয়ে খোঁচা মারলো, সহজ বাংলায় হচ্ছে খোঁচা দিয়েছে, মানে রেখাটির সূক্ষ্ম দিক হচ্ছে শনি বন্ধনীর মধ্যে, আবার রেখাটির এই যে সূক্ষ্ম দিক হচ্ছে শুক্রের মধ্যে। তো যখনই এই ভিতরে রেখা ঢুকছে, কোন গ্রহ কার ভিতরে ঢুকছে? মানে যেটা স্যার মোটা মোটা অংশটা ওই চিকন অংশটা যে স্থানে যাবে ওইটা কি খোঁচা মারতেছে নাকি হ্যাঁ, ওই গ্রহকে? আমরা সূচ দিয়ে ধরেন আপনাকে খোঁচা দিলাম, হ্যাঁ। লাঠি দিয়ে খোঁচা দিলাম, তাহলে হুম। কি আপনার শরীরে টাচটা লাগছে? হ্যাঁ, ওইটাই স্যার ব্যাখ্যাটা মানে যদি এভাবে দেই, যে- যে অনেক সময় আমরা বলি যে যে জিনিসটা বলি, রাহুর ক্ষেত্র থেকে রেখা আসছে শুক্রের ক্ষেত্রে, আমরা হ্যাঁ, এটাকে বলছি কি, আয়ু রাহু রেখার প্রভাব অনুগামী ফেলতেছে। বা মার্শাল রেখা, শুক্র। এটাকে কিন্তু রাহু রেখা বলছি না। আবার না। শীত রেখার অনুগামী রাহুর ক্ষেত্র থেকে রেখা আসছে মঙ্গলের ক্ষেত্রে, আমরা হুম। এটাকে কিন্তু আর রাহু রেখা বলছি না, আমরা তখন ডাবল শিরো রেখা বলছি। না স্যার। হুম। আবার যখন মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা উঠে শিরো রেখার দিকে যাচ্ছে, তখনও আমরা কিন্তু এই শিরো রেখা বরাবর আসছে, রেখার কোন সাইড মোটা চিকুন না দেখে আমরা বলে ফেলছি ডাবল শিরো রেখা। একটা মাত্র এটা ঠিক আছে। শর্ত অ্যাপ্লাই করার, সেটি হচ্ছে আমার রেখাটি কোন দিক থেকে উঠেছে। যে হুম। গ্রহের দিকে ওই রেখাটি সূক্ষ্ম চিকুন মাথাটি গেছে, হুম। সেই দিকটায় ওই গ্রহ যদি শত্রু হয়, হুম। তাহলে সে তার খাবার কেড়ে নেবে, বা তার অনিষ্ট আর সাধন মৃত্যুর হলে করবে, বা পয়জন দেওয়ার চেষ্টা করবে, বা ধরুন তার ওই খাবারের ভিতর ময়লা দেওয়ার চেষ্টা করবে বা পোকা দেওয়ার চেষ্টা করবে, এক কথায় তার ক্ষতি করার চেষ্টা করবে। আবার ওই রেখাটি যদি শুভ গ্রহ তার মিত্র ক্ষেত্র থেকে রেখাটি যায়, তখন সে বন্ধুত্ব করতে আসছে, আমি ঘুমন্ত, আমাকে জাগিয়ে আমার সঙ্গে কথা বলতে আসছে। বিষয়টা বুঝতে কষ্ট যদি থাকে, ধরুন আপনি পাওনাদারের কাছে টাকা চাইতে গেলেন, এবার টাকা চাওয়ার জন্য গেলেন, পাওনাদার ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে থাকলে বাড়িতে আর কেউ নেই, সে হয়তো আলগা জায়গায় ঘুমিয়ে আছে, তো আপনার তো তাকে ডাকতে হবে, ডেকে জাগাতে হবে, জাগানোর পরে তারপরে তার কাছে টাকাটি চাইতে হবে। এইবার টাকা চাইলেন, চাওয়ার কারণে আপনাকে চড় মারবে, না বসিয়ে দুটো আগে খাওয়াবে, যে কষ্ট করে আসছেন আপনি পাওনাদার, আমি দিনাদার, তাহলে মিষ্টি কথা বলবে, ভালোভাবে সমীহ করবে, তারপরে কিছু পারলে দেবে, না পারলে হয়তো বলবে যে পরবর্তী অমুক দিনে দিব, সেই রকম কিছু কিছু প্রতিশ্রুতি দেবে, যাতে আপনি খুশি হয়ে আসবেন। তো এই খুশি হবেন না আমরা অখুশি হয়ে চলে আসবো, এই জিনিসটুকু যদি অনুধাবন করতে পারি, তাহলে আমরা হাত দেখতে গিয়ে যে আটকে যাই সূক্ষ্ম রেখার জায়গায়, ওই জায়গাগুলোতে আমরা আটকাবো না। এইরকম ক্লাস, ওই ক্লাসের ভিতর অনেক সময় হয়েছিল যে ভাগ্য রেখা সাথে আরেকটি রেখা গিয়ে ভাগ্য রেখার সঙ্গে আঘাত করেছে, বা ওর সঙ্গে যে মিলিত হয়েছে, আমরা শিখেছিলাম হচ্ছে মিলিত হয়েছে। কিন্তু আজ আমরা দীর্ঘ 56টি ক্লাস করে 57 নম্বর ক্লাসে পদার্পণ করেছি। তো করতে করতে আমরা গিয়ে তখন শিখেছি কি, ভাগ্য রেখার সঙ্গে চন্দ্রক্ষেত্র থেকে রেখা গিয়ে মিলিত হয়েছে, এটি একটি খুঁটি তৈরি করেছে, অর্থাৎ নিচে আমরা কিন্তু এভাবে বুঝিয়েছিলাম, দেখুন মনে করার চেষ্টা করেন, তখন বুঝবেন যে এই ভাগ্য রেখা একটি মাস্তুল, এর সাইড থেকে একটি রেখা আসলো, অর্থাৎ এটি শক্ত হলো, এটি আরো শক্ত হলো, এই বাতাসে আর নড়তে পারলো না, এটি কিন্তু কিন্তু ভেবে দেখুন,
যে যদি আমার কোনো শত্রু গ্রহ, যেমন ভাগ্য রেখাকে শাসন করে কে? শনি স্যার। কেন? ভাগ্য রেখাকে শনি করে না কেতু করে? কেতু। কেতু করে। কেতু স্যার। কেতু করে। হ্যাঁ, কেতু কেতু তাহলে স্যার, কেতু। কেতু করে। আর হৃদয় রেখাকে শাসন করে কে? রবি। রাহু। রবি না বুধ? রাহু। স্যার হ্যাঁ, হৃদয় রেখার ক্ষেত্রে তো বুধ, শনি, রবি সবাই থাকে স্যার। এবং এই শাসন। বৃহস্পতি, এই রেখা, এই জায়গাগুলো তো দেখা লাগে। হ্যাঁ, সব ক্ষেত্রে সবগুলোকে দেখা লাগে। খুব সুন্দর। তাহলে এইবার ধরুন ভাগ্য রেখাকে শাসন করছে কেতু। তাহলে কেতুর অশুভ গ্রহ কে? কেতুর শত্রু গ্রহ কে? কেতুর শত্রু শুক্র আর শনি না? শুক্র শনি। তাহলে শুক্র আর শনি। এইবার আমরা কি করলাম? ধরুন এই ভাগ্য রেখায় শুক্রের ক্ষেত্র থেকে একটি রেখা গিয়ে এই রেখাটিকে আঘাত করবে। ভালো করে বুঝুন। এই যে, এদিকে তাকান, যখনই এই রেখাটি যাচ্ছে শুক্রের ক্ষেত্র থেকে একেবারে মিডিলে কেতুর ক্ষেত্রে গিয়ে ভাগ্য রেখায় মিলিত হয়েছে না ভাগ্য রেখায় আঘাত করেছে, এটি আমরা কিভাবে বুঝবো? যদি ওই ভাগ্যরেখাকে যদি ভেদ করে চলে যায় তাহলে আঘাত করতে বোঝা যাবে নাকি স্যার? দুই ভাবেও বোঝা যাবে, ওভাবে বোঝা যাবে, অন্যভাবেও বোঝা যাবে, দুই ভাবে বোঝা যাবে। যেমন পামিস্টরা কিন্তু সবসময়ের জন্য এই দিকগুলোকে সবসময় বিবেচনা, ভালো পামিস্টরা কি, যে রেখাটি গিয়ে টাচ করেছে না রেখাটি গিয়ে ভাগ্য রেখায় মিলিত হয়েছে। অর্থাৎ কেতুর শত্রু হচ্ছে শুক্র। সে যদি মিলিত হয়, সে যদি মিলিত হয় শুক্র ক্ষেত্র থেকে রেখা গিয়ে, তাহলে সে তো উম, এই শুক্র দৈত্য কুলগুরু, সে কেতু বিঘ্ন সৃষ্টিকারী বা দৈব শক্তির কারক গ্রহ, কেতুর সঙ্গে গিয়ে মিলিত হবে। তাহলে এই শুক্র কিন্তু মিলিত হয়ে ভাগ্য রেখাকে পজিটিভ দিক দিতে পারবে না। তখন তার ভাগ্যে কিন্তু অশান্তি তৈরি করবে। এই জীবন সঙ্গী, প্রেমিক প্রেমিকা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, বা ধরুন এই যে আহ, সঞ্চয়ে আঘাত, বা ধরুন ভাগ্যের একটা করাল গ্রাস। যেমনটি আমরা কোনো প্ল্যানেটের যদি লগ্নের ধরুন ভাগ্যস্থানে কেতু এবং শুক্র বসে আছে, যে লগ্ন সাপেক্ষে শুক্র পাপ, সে বসে আছে ভাগ্যস্থানে, সেটির সঙ্গে যদি আমরা তুলনা করি, আমরা বলেছি নবম দশম একাদশে কেতুর শুভ ফলদাতা, তাহলে ধরে নিন ভাগ্যস্থানে কেতু বসে আছে আর ওই ভাগ্য রেখাটি স্পষ্ট। এইবার সেই ভাগ্যস্থানে শুক্র অবস্থান করছে, ফলটা কেমন হবে? ওর সঙ্গে একটু চিন্তা করব, চিন্তা করে ওই জাতকের বা জাতিকার ফলাদেশের সঙ্গে আমরা মিলাবো। তাহলে কি আমরা বুঝতে পারবো না যে সূক্ষ্ম রেখাটি আমার ভাগ্য রেখায় গিয়ে মিলিত হলো আর আঘাত করলো? এই আঘাত করলো মানে টাচ করলো, টাচটা তো অবশ্যই বোঝা যাবে যে সে টাচ করেছে কিনা। এভাবে এভাবে ভাঁজ করলে টাচ করেছে কিনা বোঝা যাবে না? বোঝা যাবে। হ্যাঁ স্যার। আবার মিলিত হলেও বোঝা যাবে না, রেখার ভিতর যদি মিলিত হয় সেটি বোঝা যাবে না, যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ যাবে। বোঝা যাবে। তাহলে যদি এখানে নিয়ে আসি আমরা চন্দ্রকে, চন্দ্রক্ষেত্র থেকে এই যেমন রেখা উঠে ভাগ্য রেখায় গিয়ে মিলিত হয়েছে, অর্থাৎ ভাগ্যে সে সাপোর্ট দিয়েছে। কারণ চন্দ্রের সঙ্গে তো কেতুর কোনো শত্রুতা নেই, আর কেতুর সঙ্গেও চন্দ্রের কোনো শত্রুতা নেই। কিন্তু শুক্রের ক্ষেত্র থেকে যখন রেখাটি গেছে তখন কিন্তু এটি বিবেচনায় আনতে হবে। যেমনটি আমরা বললাম, এই আয়ু রেখার অনুগামী রেখা বা মার্শাল রেখা আয়ু রেখার দোষ ত্রুটি কাটায়, সুন্দর দোষ ত্রুটি কাটায়। কিন্তু রেখাটি মার্শাল রেখার মতোই উঠেছে, কিন্তু শুক্রের ক্ষেত্রে এসে সে হুল ফুটিয়েছে। তাহলে এবার ভাবুন যে রাহু শুক্রের ভিতর অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, বা ওই জাতকের শুক্রের যে শান্তি সুখ ঐশ্বর্য ধন সম্পদ সঞ্চয়, এগুলোতে রাহু যে
টাচ করলো বা রাহু তার ভিতরে ঢুকলো তার রেখা, সেটি আয়ু রেখার দোষ কাটাবে, না শুক্রকে চেটিয়ে মানে শুক্রের ধন বা সুখ শান্তি কেড়ে নেবে, বা ওইখানে শান্তিতে বিঘ্ন ঘটানোর জন্য কোন রকম ফাঁদ আঁকবে? কোনটা করবে? স্যার শান্তিতে বিঘ্ন ঘটাবে স্যার। শুক্রকে ডিস্টার্ব করবে। এই তো সুন্দর উত্তর। তাহলে আমরা এই সূক্ষ্ম রেখার বিবেচনা, মানে ঘটনা হচ্ছে এই সূক্ষ্ম রেখার এত বিচার করা কিন্তু ক্লাস দিয়ে সম্ভব না। মানে এটার শ শ ক্লাস দিয়েও কিন্তু সূক্ষ্মরেখার বিচার করা বা ফলাদেশ দেওয়া সম্ভব নয়। কিন্তু রেখাটি বুঝতে হবে, আমি যেহেতু আগেই বলেছি, ওই চতুষ্কোণের ওই সরি ত্রিকোণের ত্রিভুজ চিহ্নের ফলাদেশ যদি আমরা সঠিক রূপে করতে পারি, যে বৃহস্পতিতে ত্রিভুজ বাইরের দিক থেকে ভিতরে ঢুকেছে, তখন আমি কিন্তু বলেছিলাম যে শুক্রের দিক থেকে বৃহস্পতির দিকে ঢুকেছে বাতাস। ওই যে ঘরের আগুন বাইরে নেবে না, বাইরের আগুন ঘরে নেবে না, সতীর প্রতি গৃহে গমন, সেটি ঠিক তদনুরূপ ধরুন শনির আঙ্গুলে বা শনির ক্ষেত্র থেকে ত্রিভুজ এলো বৃহস্পতির ক্ষেত্রে, তাহলে শনি নিশ্চয়ই বৃহস্পতিকে দিকে যে ত্রিভুজটি আসছে, ওই ত্রিভুজের মানে বড় দিকটি হচ্ছে শনির দিক। তাহলে শনি বৃহস্পতির দিকে ত্রিভুজের তীর ছুড়ে দিল বা আসলো, ত্রিভুজের মুখটি যদি ফাঁকা থাকে, মানে সূক্ষ্ম কোণটি যদি ফাঁকা থাকে, ঠিক এইরকম একেবারে যে ত্রিভুজ মিলে যাবে তার কিন্তু সম্ভাবনা কম, এইদিকে বুঝতে হবে। এই এরকম ধরেন ফাঁকা থাকলো, তাহলে এই ত্রিভুজ কি, ধরে নিন ওই শনির যে অপশক্তি বৃহস্পতির ভিতর ঢোকার কথা, সেটিকে বাধা সৃষ্টি করবে, না শনির যে দিকগুলো বড় জায়গার থেকে এসে এই ঢুকে বৃহস্পতির ক্ষেত্রে ঢুকিয়ে দেবে? এটি বিবেচনার বিষয়। সেটি কিভাবে বিবেচনা করব? আমাদের ত্রিভুজের মুখটি এখানে যেমন ফাঁকা আছে, এই ত্রিভুজের রেখাটি যে একেবারে আটানো থাকবে এমন কোনো কথা আছে? আমরা যখন বলি হাতে না স্যার। পদ্ম চিহ্ন মানে রাজা, পদ্ম চিহ্ন রাজা, মৎস্য চিহ্ন মানে রাজা, তারপরে ধরুন আহ ওই তীর চিহ্ন মানে ধরুন আমরা শুভই বলি, তারপরে কি উম, যত শুভ রেখা আছে আর কি, শুভ যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো কি পরিপূর্ণরূপে কখনোই থাকে? না স্যার, একটু স্যার বেশিও হয়ে যায়, দেখা যায় কোনো রেখা কোনো আবার জায়গায় একটু একটু কমও ফাঁকা থাকে থাকে। স্যার, একটু কম বেশি একটু থাকে আধটু স্যার। যদি না থাকতো, তাহলে কিন্তু হুম, ওই চিহ্নযুক্ত মানুষ সবাই কিন্তু ঠিক ওই বইতে যেমন লেখা রয়েছে ওই রকমই কিন্তু হুম। হতো। কিন্তু অমনটি কিন্তু হয় না, বাস্তব পিছনে তো অনেক সময় দাগও থাকে না স্যার। হয় না। তখন কেন হয় না? ওই ক্ষেত্রটি যে ধরুন একটি শুভ হস্তি চিহ্ন বা পতাকা চিহ্ন, পতাকা চিহ্নটি হয়েছে কোথায়? ধরেন পতাকা চিহ্ন কোথায় হলো? উম নেতৃত্ব, ধরেন বৃহস্পতির ক্ষেত্রে আর মঙ্গলের ক্ষেত্রে আর রবির ক্ষেত্রে বুধের ক্ষেত্রে, এইসব ক্ষেত্র বাদ দিল, বাদ দিয়ে পতাকা চিহ্নটি হলো রাহুর ক্ষেত্রে, শুক্রের ক্ষেত্রে, বা ধরুন শনির ক্ষেত্রে। তাহলে সে কিসের নেতৃত্ব দেবে? রাহুর ক্ষেত্রে আসলে কার নেতৃত্ব দেবে? সে কি গ্যাংস্টার। দেশের নেতৃত্ব দেবে, নাকি সন্ত্রাসের নেতৃত্ব দেবে? সন্ত্রাস। সন্ত্রাস। তাহলে আমরা কিন্তু বলি পতাকা চিহ্ন মানে সে দেশ শাসক, ওরে বাবা বড় কিছু। আর এখনকার যুগে ইউটিউবে দেখলে তো আর কোনো কথা নেই, একেবারে যেন সব আশা ভরসা পূর্ণ করে দিচ্ছে। কিন্তু আমাদের দেখতে হবে যে ওই যে শুভ চিহ্নটি আসছে, ওই শুভ চিহ্নটি একটি পতাকা চিহ্ন হলো, ধরেন পতাকাটা ঠিকই উড়ায় দিছে, এই এইবার পতাকা চিহ্নটির ধরুন গোড়া, আসলে ধরে নিন আমরা একটা উদাহরণস্বরূপ ধরে নিই যে গোড়াটি থাকলো শুক্রের আর পতাকা চিহ্নটি থাকলো রাহুর ওখানে, বা ধরুন আমাদের রাহুর সঙ্গে শত্রু ধরেন চন্দ্র আর মঙ্গল, রাহুর ক্ষেত্র থেকে গোড়া এসে এই শিরোরেখায় পতাকা চিহ্ন তৈরি করলো, মানে পতাকাটা কাত করে শোয়াই দিল। পতাকাটি এই যে এইভাবে কাত করে শোয়াই দিল,
শিরোরেখার থেকে এসে আমরা কোনো সাইড রেখা ধরলামই না। কিন্তু এই পতাকাটি পতাকার ফল দেবে নাকি এটি মঙ্গলের ক্ষেত্রে চতুষ্কোণের ফল দেবে? কোনটা বিচার করবে? এটা মঙ্গলের ক্ষেত্রে আর ওটা চতুষ্কোণের ফল দেবে। মঙ্গলের ক্ষেত্রে চতুষ্কোণের ফল। আচ্ছা, যদি তাই দেয়, আবার যদি পতাকা আমরা বলি তাহলে পতাকাটি শুয়ে পড়েছে, তাহলে সেটি কি আসলে দণ্ডায়মান আছে? না না স্যার, স্যার, ওটা নাই। ভালো ফল দেবে না স্যার। যদি পতাকা পড়ে যায় তাহলে তার কি মূল্য থাকে? স্যার, তার পতন পতন নির্দেশ করে। থাকে না। এইটি কিন্তু অনুধাবনের বিষয়, যে পামিস্ট্রি হচ্ছে অনুধাবন করার বিষয়। আমাদের ভেবে ভেবে বের করতে হবে যে এই সূক্ষ্ম রেখাগুলো আমাদের কোন জায়গায় গেল। তাহলে যদি সূক্ষ্ম রেখাটি আমাদের এই বৃহস্পতির আঙ্গুল থেকে সলোমন রিং এর মতো দেখতে, কিন্তু সলোমন রিং নয়, আবার আরেকটি রেখা শনির ক্ষেত্র থেকে এসে বৃহস্পতির ক্ষেত্রে ঢুকলো, ওই লোকের মধ্যে আমরা ফলাদেশ কি বলবো? বৃহস্পতি তো কখনোই চাইবে না যে তুমি আমাকে ডিস্টার্ব করো, মানে কোনো গ্রহ ডিস্টার্ব করুক এটা সে চাইবে না। সে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, নেতৃত্ব প্রবণ মানুষ, কর্তৃত্ব প্রবণ মানুষ, শ্রেষ্ঠত্ব সম্পন্ন মানুষ। সে চাই না যে কেউ তার উপর আধিপত্য বিস্তার করুক। তাহলে তুমি শনি এসে যে এখানে একটা খোঁচা মারবা, একটা রেখা পাঠিয়ে দিবা, আবার এই যে বাইরের দিক থেকে একটি রেখা পাঠিয়ে সেটিকে আমি সলোমন রিং মেনে নেব, আমার মধ্যে সেই উদারতা আসবে, আমার মধ্যে পরোপকারিতা আসবে, আমার মধ্যে ধার্মিকতা আসবে, আমার মধ্যে নিরহংকার আসবে, এই জিনিসগুলো আসবে, এটি আমরা কিভাবে ভাববো? এটি হচ্ছে বিবেচনার বিষয়। এবার আপনারা একটু দুই একজনে একটু যার যার হাতের সূক্ষ্ম রেখা যদি একটু দেখেন, শুধু এক্ষেত্রে একটু দেখবেন যে ধরুন একটি সূক্ষ্ম রেখা গেছে, গিয়ে আমি যেমনটি বললাম যে কোথাও গিয়ে আঘাত করেছে, এমন যার হাতে আছে সে একটু বিবেচনা করবেন যে ওই ক্ষেত্রটি যদি শত্রু থেকে থাকে, ওই গ্রহের শত্রু থেকে থাকে, তাহলে ওর নেগেটিভিটি আপনাদের ভিতর আসছে কি আসছে না? স্যার শুক্র বন্ধনীটা বলেন না স্যার। এই যে যেমন শুক্র বন্ধনীটি আমরা এঁকেছি, শুক্র বন্ধনীর ভিতরে আমরা বলি যে শুক্র বন্ধনীতে তিল জব ক্রস কোনো কিছু থাকলে সেই ব্যক্তির শান্তিতে বিঘ্ন ঘটবে, এটাই তো বলি। গান বাজনা আঁকা লেখা অভিনয় শিল্প প্রতিভা এগুলোতে বাধা সৃষ্টি করবে বলি না? বলি তো, বলি দেবদাস বাবু? হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। বলি তো। তাহলে যদি আমরা তাই বলে থাকি, তাহলে ধরুন বুধের ক্ষেত্র থেকে রেখা এসে শুক্র বন্ধনীতে মধ্যে গিয়ে আঘাত করলো, আমরা প্ল্যানেটে কি বুধ শুক্র যুক্ত থাকলে শুভ বলি না সেটাকে অশুভ বলি? শুভ বলি না। বলেছে। বলি না। তাহলে পামিস্ট্রির ক্ষেত্রে কি শুভ বলবো? না না, স্যার। কেন বলবো? যেটির ইন্ডিকেট কিন্তু দিয়ে গেছে, দেখেন কত সুন্দর বিষয়। আমরা বইতে পড়ি যে বিবাহ রেখা যদি রবি রেখা ক্রস করে তাহলে ধনী কোটিপতি পূর্ণ ঘরে বিবাহ হয়। বিবাহ রেখা ঊর্ধ্বগামী হলে তার মানে জাতক হলে তার বিপরীত লিঙ্গরা বেশি প্রভাবশালী হয়, আর নিম্নগামী হলে তারা নিম্নগামী হয়। এটা কিন্তু আমরা বই পুস্তকে পড়েছি। কিন্তু আবার বলেছি বিবাহ রেখা রবি রেখা কেটে বেরিয়ে গেলে এর বরাবর তো অবশ্যই রবি রেখা থাকবে। শুক্র বন্ধনের ভিতর যেহেতু ঢুকেছে তাহলে এর ভিতর রবি রেখা থাকবে না? হ্যাঁ, রবি রেখাও থাকবে, তাহলে শনি রেখাও থাকবে। থাকবে। তাহলে রবি রেখাকে ছেদ করে সে শুক্র বন্ধনের ভিতর আঘাত এনেছে। তাহলে ওই যে শান্তি বিঘ্নিতের কথা আমরা বলি, যে ধনী কোটিপতি ঘরে বিবাহ হবে ঠিকই, কিন্তু ওই ঘরে শান্তিটা আর থাকছে না, থাকবে না। ঠিক তদনুরূপ এই যে রেখাগুলো আমাদের যখন কোনো জায়গার থেকে আসবে, টপিকসটা কি বুঝতে হবে, হাতের সূক্ষ্ম রেখা বিচারের কৌশল। তাহলে আমাদের সেই সূক্ষ্ম রেখাগুলো যে দিক থেকে যাবে, আগে গমন বা বহির, এটি কিন্তু আগে আমাদের যাচাই করতে হবে।
যদি আমরা গমন আর বাহির যাচাই করতে পারি, তবেই না কিন্তু আমরা পামিস্ট হব, নচেত কিন্তু হব না। এটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি। যে জন্য জ্যোতিষশাস্ত্রের গুরুমুখী বিদ্যা বলে যে কথাটি প্রচলিত আছে, সেটি কিন্তু এই পামিস্ট্রির ক্ষেত্রেই শতভাগ প্রযোজ্য, যে এটি হাতে কলমে দেখানোর দরকার। আমি বললাম যে এই রেখা কিন্তু চেনাতে গেলে এই অনলাইনে ক্লাস দিয়েও কিন্তু এটি ফলাদেশ দিয়ে শেষ করা যাবে না। তখন কিন্তু পামিস্ট্রির বই ওই 200-500 পেজ না, 1000 পেজেও কিন্তু কুলাবে না। আর সেই ফলাদেশ যখনই ওই যে বলছে জ্যোতিষ শিক্ষার দায়িত্ব প্রতিষ্ঠানের বা গুরু শিখানোর দায়িত্ব, কিন্তু ফলাদেশ দেওয়ার দায়িত্ব আপনার। যেহেতু যার যার হচ্ছে ফলাদেশ দেওয়ার দায়িত্ব, তাহলে ফলাদেশ দিতে গেলে কিন্তু আমাদের তখনই ওই বিবেচনা আনতে হবে যে রেখাটি কোন দিক থেকে আসলো। এবার নীরজ বাবু যা বলতে চেয়েছিলেন, আপনি বলেন যে আপনার হাতের দিকে তাকিয়ে আপনার জীবনীর সঙ্গে কোনো রেখা বা এই যাবৎকালের আপনার প্র্যাকটিসের জীবনে কোনো কি রেখা পড়েছে যে সলোমন রিং এর মতো হাফ সলোমন রিং আছে কিন্তু আসলে তার সলোমনের কিছু নেই, বা আচ্ছা শুক্রকুণ্ডলিতে ধরেন এইরকম আসছে কিন্তু আসলে তার সেই শুক্রের আহ মানে আচ্ছা সৌন্দর্য বা এগুলো নেই? এক এক করে বলেন। আজকে আমি আচ্ছা স্যার 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 আমার স্যার আমার স্যার হাতে পড়ছিল স্যার, এটা এক এক করে আমার বলেন। হাতে পড়ছিল, হ্যাঁ, আমার হাতে আপনাদের পড়ছিল, এবং সেটা আপনিও দেখছিলেন। এটা আপনার এই মাইজদি থেকে আসছিল, আচ্ছা মাইজদি থেকে আসছিল, আপনার শুক্রবন্ধনী ছিল, এবং তার ওখানে আপনার রাহুর ব্যাপার ছিল। তো আপনি বলেছিলেন ও স্কুটার চালাতো, আপনি বলছিলেন যে মানে আপনি স্কুটার চালায়েন না, এটা প্রেসক্রিপশনে লিখে দিয়েছিলেন। তখন তো হয়তো তারপরে সে হজ করতে চলে গেছে, হজ থেকে চলে আসছে, চলে আসার পরে এই 2-4 দিন পরেই আপনার ওটা নিয়ে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে, তার চেহারা চেনা যায় না। মাইজদির আপনার মানে লোক মাসুদ, ও আচ্ছা, যাই কিন্তু হোক, শুক্রবন্ধনী ছিল। এটা শুক্রবন্ধনের দিকে রাহু রেখার যাওয়ার জন্য নাকি দাদা? এটি কিন্তু ধরেন ওই চট্টগ্রামে আমি যখন চেম্বার করি, আমার এই প্রাণপ্রিয় দাদা উনি কিন্তু আমার পাশে থাকেন, তো আমি পাশে রাখি। এবং কিছু কিছু ডেঞ্জারাস রেখা, কিছু কিছু বিশেষ বিশেষ রেখা থাকলে যেগুলো দেখানোর দরকার, সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি এবং একটু সাক্ষী রাখার চেষ্টা করি। তারই একটি উদাহরণ উনি দিলেন, বুঝতে পেরেছেন? তো বলুন, আগে নীরজ বাবুর কাছ থেকে শুনে নি, পর্যায়ক্রমে আমরা শুনবো। বলেন। স্যার এরকম এই আমার এখানে হাফ সলোমন আছে, হাফ সলোমন আছে, কিন্তু রাহুর ক্ষেত্র থেকে একদম বৃহস্পতির ক্ষেত্র থেকে আবার একটা বৃহস্পতির চতুর্ভুজ ক্রস করে একটা রেখা আবার শিরোরেখা এসে মিলিত হয়েছে। এখানে একটা বিচিত্র অবস্থা স্যার, আপনি একটু দেখেন, আমি বুঝতে পারতেছি না। এভাবে একটু ভাঁজ করুন, এভাবে এভাবে একটু ভাঁজ করুন, তাহলে সবাই বুঝতে পারবে। ওই যে, হ্যাঁ দেখেন, ওই দেখেন রাহুর ক্ষেত্র থেকে দুটো রেখা গিয়ে বৃহস্পতির ক্ষেত্রে একেবারে মানে কি হয়েছে, রেখাটা একটু আর দেখেন। কিভাবে চিনবেন রেখাটি একটু দেখেন। উনার হয়েছে কি, রাহুর ক্ষেত্র থেকে এই একটা রেখা গেছে, এই তার একই হাতের মেরে রেখা দেখান, থেকে এই দুই ভাগ হয়েছে, একই তার রেখা। হাতের হাতে হাতে দেখান স্যার ছবিটা। ওই যে ওই যে ওনার হাতে দেখাচ্ছে, তো দেখেন। দেখছি না তো, ওনাকে তো দেখা যাচ্ছে না। কেন, ওই যে ওনার হাত আমি দেখতে পারলে আপনারা কেন দেখতে পারবেন না? না, দেখা যাচ্ছে না স্যার। এটা কি ব্যাপার? আমরা তো দেখতে পারতেছি। সবাই তো দেখতে ওনার পারবে, হাত দেখা দেখেন। যাচ্ছে না স্যার। ওনার ছবির সামনেই তো ওনাকে দেখা যাচ্ছে। না, ওনাকেও দেখাচ্ছে না। হাতটা দেখেন, তাহলে হাতটা দেখেন, আপনারা একটা হাত দেখা যাচ্ছে, হাত দেখা দেখেন, যাচ্ছে শুধু, একটা হাত দেখেন। দেখা যাচ্ছে। ফোনের স্ক্রিনে মানে সাইড দিয়ে টাচ করেন, তাহলে সরে যাবে হ্যাঁ হ্যাঁ, স্যার। স্ক্রিন সরান, স্ক্রিন এদিকে ওদিকে দাদা সরান। ছবির উপরে ডবল হ্যাঁ, টাচ করলে ওটা বড় হয়ে রাহুর যাবে। স্থান থেকে বৃহস্পতিকে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। রাহুর স্থান থেকে বৃহস্পতি রেখে গেছে, দেখেন, মান যশ মানে সম্মান ওটা আমরা কমাই দেবে।
আমরা যে ওয়াই চিহ্নের ফলাদেশ বলেছিলাম, আমরা যে ওয়াই চিহ্নের সাউন্ড আসে কোথা থেকে দেখেন, আমরা যে ওয়াই চিহ্নের ফলাদেশ বলেছিলাম যে ওয়াই চিহ্ন কেমন হবে। দেখুন ওনার বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু ঠিক এইরকম একটা ওয়াই এর মতো হয়েছে, কিন্তু ওটির গোড়া আসছে রাহুর দিকে, এই বরাবর। তাই তো নীরজ বাবু? দুটো ডাল হয়েছে না বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে? আর উপর থেকে বৃহস্পতির ক্ষেত্রে এরকম একটা সলোমন রিং হয়েছে। বলেন আপনি এবার কেমন অনুভব করছেন এই রেখাটিতে, বা এই ধরনের রেখা পেয়ে আপনি কি বলেছেন, আপনার অভিজ্ঞতালব্ধ কিছু জ্ঞান বলেন এই পেশাগত জীবনে। ছায়া রেখা মানে কথা হচ্ছে সাইড থেকে যে কোনো রেখা আসবে সেটি ছায়াপথ রেখা। ছায়াপথ রেখা শুধুমাত্র গ্রন্থে পাবেন, কিন্তু চন্দ্র ক্ষেত্রে ছায়াপথ রেখা গেছে, শুক্রের ক্ষেত্রে গেছে, ধরেন হয়তো মঙ্গলের ক্ষেত্রে গেছে, কখনো বুধের ক্ষেত্রে পাবেন, কিন্তু সকল ক্ষেত্রে ছায়াপথ রেখা মানে একাধিক রেখা। আমি কিন্তু একাধিক রেখার কথা বলছি না, একাধিক নয়, একটি রেখা গিয়ে আঘাত হানলো বা একটি রেখা গিয়ে মিলিত হলো, এতে আপনার পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে কিছু কথা শুনতে চাই। তার রাহুর ক্ষেত্র থেকে যে রেখাটা বৃহস্পতির ক্ষেত্রে গিয়েছে স্যার, হুম ওইখানে যে হাফ সলোমনটাতে আঘাত আগে ছিল না, ওইখানে হুম শুধু চতুর্ভুজ ছিল। তো এইখান থেকে আমি একটা আহ, কিছু পজিটিভ পেয়েছি স্যার, কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ক্লায়েন্ট আমার এসেছে স্যার, যারা হুম কখনো আসার কথা ছিল না, তারা আসছে। আহ মোটামুটি আহ, এখন কোনো বাজে রেজাল্ট পাচ্ছি না। এখন মোটামুটি আমার প্রফেশনের ক্ষেত্রে আমি এখন স্যাটিসফাইড স্যার। মোটামুটি যারা আমার কাছে আসে তাদেরকে আমি যে কথা বলি, মোটামুটি প্রেডিকশন গুলো ভালো হয়। আর আহ, যারা এখানে পজিটিভ সাইড পেয়েছি, যারা আমাকে মোটামুটি আগে ইগনোর করতো, তারাই আমার কাছে আসতেছে স্যার এখন। মানে তারা আপনার কাছে, মানে যারা আগে ইগনোর শত্রু করতো। ছিল তারা মিত্রে পরিণত হচ্ছে। বা ধরুন আগে ধরুন এটা ও জ্যোতিষ নাকি, মানে বাউল না পাগল হ্যাঁ, নাকি হ্যাঁ, হ্যাঁ, এরকম মনে করতো, তারা একটু হ্যাঁ। আসতে যাচাই বাছাই করতো। আমার প্রশ্ন হচ্ছে, আপনার যে হাফ সলোমন যে রিংটা রয়েছে ওখানে বৃহস্পতিতে চতুষ্কোণ ছিল, বৃহস্পতির যাবতীয় দোষ ত্রুটি সে নাশ করতো, কিন্তু চতুষ্কোণটি উঠে গেছে, উঠে গিয়ে সেখানে গিয়ে আপনার এই দুই ডালের মতো রাহুর ক্ষেত্রে রেখা নেমে আসছে, বা রেখা উঠেছে, নেমেছে না উঠেছে এটা আপনি দেখুন ভালো বুঝবেন। এখন ধরুন এটি উঠেছে, ঠিক এভাবে উঠেছে, দুটি র্যাক পড়ে তার ভিতর থেকে রেখা উঠেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বৃহস্পতিতে চতুষ্কোণ থেকে আপনার জীবনে যা দেওয়ার কথা ছিল সেটি দেয়নি, সে জায়গায় বিঘ্ন সৃষ্টি করেছে। হ্যাঁ স্যার। এইবার সলোমন রিং থাকায় আপনার যা হওয়ার কথা সেগুলো আপনার ভিতরে, হ্যাঁ উদারতা আছে, নিরপেক্ষতা আছে, ধরুন ধার্মিকতা আছে, ধরেন যোগ সাধনা আছে, কিন্তু কথা হচ্ছে সেটি কি রাজা সলোমনের সঙ্গে তুলনীয় নাকি আমার? না স্যার, এটা সাধারণ একজন মানুষের মধ্যে, রাজা সলোমনের সাথে তুলনীয় না। এটা সাধারণ ব্যক্তি, তার রেখাটা নামছে স্যার নিচের দিকে, উপরের দিকে উঠে নাই, ছায়া রেখাটা নিচের দিকে নামছে। এইবার কথা হচ্ছে, আমরা হাফ সলোমন থাকলে যে আমরা ভুল করে বলে দিই তোমার জীবন কাটবে রাজার মতো, তোমার জীবনে এই সব দিকগুলো থাকবে, আসলে সেইগুলো কি বলা আমাদের জন্য মানায় নাকি মানায় না? না স্যার, মানায় না। মানায় না। সলোমনটা কতটুকু বিশুদ্ধ অবস্থায় আছে, তারপর দুষ্কৃতি মুক্ত আছে, সেই অবস্থায় দেখতে হবে, তারপর সেটা ডিক্লেয়ার করতে হবে। এইবার ধরেন সলোমনটা ঠিকই, আমি এই পাশের অংশ মুছে দিলাম, এই সলোমনটি এভাব থেকে আসছে, এই, তাহলে এটাকে কি আর তখন সলোমন বলবো, নাকি শনির ক্ষেত্র থেকে রেখা এসে বৃহস্পতিকে অ্যাটাক করেছে তাই বলবো? শনি থেকে রেখা আসে বৃহস্পতিকে অ্যাটাক করেছে, এটা অর্থাৎ বলতে খুচা হবে। আচ্ছা। মেরেছে, অর্থাৎ খুচা মেরেছে বৃহস্পতিকে। খোঁজা মেরেছে। আচ্ছা। তাহলে আমার বাংলাটি শুনতে খারাপ লাগছে, কিন্তু শনি তো বৃহস্পতিকে খোঁচা মারছে ছাড়া বৃহস্পতিকে জাগিয়ে কি তার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে আসছে? ওই যে কথা বললাম, যে যে ঘুম থেকে জাগিয়ে উঠাইছে, তারপরে আমি বৃহস্পতির কাছ থেকে তার জ্ঞান গরিমা সক্ষতা এগুলো ঘুম থেকে জাগিয়ে তারপরে হাত বাড়িয়ে ধরবো,
যেমন আজকে পবিত্র অক্ষয় তৃতীয়া বা শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনে শুভ কাজ করলে শুভ ফল হবে, অক্ষয় অব্যয় হয়ে থাকবে, আর অশুভ কাজ করলে সেটিও অশুভ হয়ে থাকবে, এটাই আমরা জানি। অনেক কিছু বিষয় আমরা এই অক্ষয় তৃতীয়া নিয়ে জানি, এগুলো আর বলার প্রয়োজন নেই। তাহলে দেবগুরু বৃহস্পতি কি সহ্য করবে যে শনি বেটা তুমি আমার গায়ে খোঁচা দিয়ে কথা বলো? না স্যার, বিব্রত বোধ করবে স্যার। যখনই বিব্রত বোধ করবে তখন কি করবে? তখন সে ওই যে রেখাটি আসছে, আমরা যখন সলোমনের গুণ বলবো তখন সেই গুণ কি প্রতিহিংসার গুণ হবে না? অবশ্যই হবে। হ্যাঁ স্যার, নেগেটিভ হয়ে যাবে। যখন এই রাজা সলোমনের রেখাটা প্রতিহিংসার গুণ হবে, তখন ফলাদেশটা তার ভিতরে ওই বৃহস্পতির হিংসা, বিদ্বেষ, বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা, এই দিকগুলো আসবে না তার মধ্যে? আসবে। এইখানে তো স্যার তাহলে শনি যখন বৃহস্পতিকে বিব্রত করবে, তাহলে বৃহস্পতি তার রেজাল্টটা দিতে পারবে না। তখনই এই সুযোগে শনি তার আহ অবগুণ যেগুলো আছে সেগুলো বৃহস্পতির মাধ্যমে প্রকাশ করবে। সুন্দর। এভাবেই কিন্তু আপনাকে আমি বোঝাতে বলছি যে আরো দু চারটি, এই যে রাহুর ক্ষেত্র থেকে রেখাটি শুক্রের ক্ষেত্রে এলো, আমরা এটাকে মার্শাল রেখা বলে ফেললাম। আয়ু রেখার দোষ ত্রুটি নষ্ট করছে। তাহলে এটির আয়ু রেখার দোষ ত্রুটি নষ্ট করছে মানে আমার জীবন ধন্য। আরে যন্ত্রণা, অ্যাক্সিডেন্ট দূর করলো, মানে ধরেন কাটা ফাটা দূর করলো, অপারেশন দূর করলো, মস্তিষ্ক বিকৃতি দূর করলো, বা বিভিন্ন দিকে আমাকে খুব সুন্দর সাপোর্ট দিল, আয়ু মানে লাইফে সাপোর্ট দিল। কিন্তু এই যে রাহু ক্ষেত্র থেকে শুক্রের ক্ষেত্রে এসে প্রবেশ করেছে, কুচা মেরেছে যে রেখাটি, সেটি কি আয়ুর সাপোর্ট দেবে, না শুক্রকে ক্ষিপ্ত করবে, নাকি তাকে খারাপ দিকে নেবে, না ভালো দিকে নেবে? না, শুক্রকে খারাপ দিকে নেবে, শুক্রের ভালো গুণগুলো নষ্ট করে দেবে। এখানে এখানে স্যার তার আয়ুর জীবনী শক্তি, এই দিক দিয়ে আয়ু বাড়ালেও অন্যভাবে সে তার জীবনী শক্তি হ্রাস করবে। শুক্রকে জাগ্রত করবে, শুক্র অবগুণ গুলাকে সে জাগ্রত করবে রাহু, এসে তার জীবনী শক্তি এখানে হ্রাস করবে। হ্যাঁ, উত্তরটা এরকম হবে যে ধরে নিলাম আমরা আয়ুর দোষ ত্রুটি কাটাবো, কিন্তু কথা হচ্ছে আয়ুর দোষ ত্রুটি মৃত্যু মানে তো মৃত্যু না। মৃত্যু মানেই কিন্তু মৃত্যু না। আমাদের শাস্ত্রে যে 8 প্রকার মৃত্যুর কথা লেখা রয়েছে, ধরুন জরাজীর্ণ ব্যাধিতে ভুগছেন, এই যে আজকে কেমন কষ্ট লাগার কথা, আমাদের সুমন হাজারি গরিব মানুষ, তার নাকি ক্যান্সার ধরা পড়েছে। সে আগে ট্রিটমেন্ট করেছে, প্রথমে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেছে, তারপর আবার পাইলস অপারেশন করেছে, আজকে শুনছি তার ক্যান্সার ধরা পড়েছে। যাই হোক, আমার এই মোবাইলে নাম্বারটা নেই, আমি ফোন দিতে পারলাম না, তা নাহলে ক্লাস শুরুর আগেই আমি ফোন দিতাম। তো দিব, দেখি আজকে না পারলেও কালকে আমি হয়তো যোগাযোগ করব। তো এই যে অবস্থান, সে যদি 3 মাসের মধ্যে সে প্রথমে অ্যাপেন্ডিক্স অপারেশন করলো, তারপরে পাইলস অপারেশন করলো, গরিব মানুষ, এখন তার ক্যান্সার নাকি ধরা পড়লো, যদি সত্যিকার অর্থে ধরা পড়ে থাকে, তাহলে এটি কি মৃত্যু সম যন্ত্রণা নয়? এটা কি অবশ্যই। থেকে আর কম কোনো অংশে? তাহলে সেটি কি? এইভাবে আমরা যদি অনুধাবন করি যে তাকে বাঁচিয়ে রাখলো, কিন্তু দীর্ঘদিন ভোগালো, দীর্ঘদিন একটানা ভুগিয়েছে, তাহলে কি হবে? ওই বেঁচে থাকার কি মূল্য আছে? না স্যার, আয়ু হয়তো বাড়াইছে, কিন্তু জীবনী শক্তিটা একদম নষ্ট করে দিচ্ছে। নষ্ট করে দিয়েছে। তাহলে কি আমরা একটি সূত্র করতে পারি না যে শুভ ক্ষেত্র থেকে কোন রেখা যদি শুভর ক্ষেত্রে যায়, তার মিত্র ক্ষেত্রে যায়, তাহলে ওই রেখাটি তাকে জাগিয়ে সন্তোষজনক কথা বা সন্তোষজনক রেজাল্ট পাওয়ার জন্য সে গেছে, বা একে অপরে মিলিত হওয়ার জন্য গেছে। আর যদি শত্রু গ্রহ শত্রু ক্ষেত্র থেকে যদি সে তার কাছে যায়, তাহলে শত্রুদের সঙ্গে শত্রুর মিলন ঘটাতে গেছে। আবার শত্রু যদি মিত্র গ্রহের ক্ষেত্রে যায়, তাহলে মিত্রকে শত্রুর দলে নিতে চাচ্ছে, বা যে গ্রহটা ভারী সেই দিকে পাল্লা ভারী করতে চাচ্ছে। এরকম একটা রেজাল্ট কি আমরা আনতে পারি না? হ্যাঁ, বলা যায় স্যার। বলা তাহলে যায়। এর উপর এবার আপনি কিছু এই শিক্ষার্থীদের দেন।
আমাদের যারা শিক্ষার্থী স্যার আছে। আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলেন। স্যার শনি ক্ষেত্রে যদি কোনো শুভ চিহ্ন থাকে, যেমন ফিশ সিং অথবা পদ্ম ফুলের মতো চিহ্ন, সেখান থেকে যদি সোলেমন রিং বের হয় বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে কি সেটা শুভ ধরবো নাকি অশুভ ধরবো? এইবার আপনার বুঝতে হবে যে বৃহস্পতি আর শনির সম্পর্ক কেমন। সেই সম্পর্ক যদি ভালো হয়, এইবার শনির ক্ষেত্রে ফিশ চিহ্ন, শনির ক্ষেত্রে পদ্ম চিহ্ন, শনির ক্ষেত্রে ধরুন ত্রিশূল চিহ্ন, বা শনির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন, ধরেন সেটি আছে, সে বৃহস্পতির ক্ষেত্রে গেছে। শনি নৈসর্গিক পাপ গ্রহ, আর বৃহস্পতি দেবতাদের গুরু, সে মানে রাজ সিংহাসনে বসে থাকতে চায় সবসময়। তাহলে তার সঙ্গে নৈসর্গিক পাপ জায়গা থেকে ধরুন পদ্ম ফুটেছে, শনির পদ্ম ফুটেছে, এটা বৃহস্পতির পদ্ম আর শনির পদ্মের মধ্যে পার্থক্য থাকবে। অর্থাৎ আমি বলবো যে শনির পদ্ম ঘোলাটে, বৃহস্পতির পদ্ম সোনালী আভাযুক্ত। অর্থাৎ বৃহস্পতির পদ্ম সুবাতাস দেবে, শনির পদ্ম কুবাতাস দেবে, এটা আমরা বলবো। রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, বাকি চারটি শুভ গ্রহ। অর্থাৎ ওইখানে শনিতে তার যত শুভ আসুক, সে কিন্তু ডমিনেট করবে বৃহস্পতিকে। আর তখন বৃহস্পতি কিন্তু অধৈর্য হয়ে তখন তার ওই নেগেটিভিটিটা প্রকাশ করার চেষ্টা করবে, অথবা সে চেয়ার ছেড়ে উঠে যাবে। যখন বৃহস্পতি পারবে না শনির সঙ্গে, নৈসর্গিক পাপ গ্রহের সঙ্গে, সে যদি চেয়ার ছেড়ে উঠে যায়, এটাও কিন্তু ওই জাতকের জন্য ক্ষতির কারণ। বিচার করলো না সে, দেবতাদের গুরু, বিচার আচার করলো না, আপনাদের আশীর্বাদ দিল না, আপনাদের দোয়া করলো না, আমি দোয়া চাইতে গেলাম, সে উঠে চলে গেল, তাহলে কি হলো? আমার প্রাপ্তি পেলাম নাকি প্রাপ্তি থেকে বঞ্চিত? বুঝুন, প্রথমেই বলছি অনুধাবন করার বিষয়। তো দেশবাবু, এখানে স্যার একটা কথা থাকে না স্যার, শনি তো স্যার আবার ন্যায়ের দেবতা। হ্যাঁ, তো ন্যায়ের দেবতা আপনার কর্মফল দাতা, সে তো কর্মফল দিচ্ছে। কর্মফল দাতা। হ্যাঁ, 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 স্যার কর্মফল যদি দিচ্ছে। কিন্তু তো কর্মফলের সে আপনার তার মধ্যে, হ্যাঁ, ন্যায়ের দেবতা, কর্মফলের মধ্যে তাকে কি হ্যাঁ, ওই দৈব শক্তি, যে দৈব শক্তি দিচ্ছে, আপনি বলেন যে বৃহস্পতির লোক কার সাধনা করবে আর শনির লোক কার সাধনা করবে? বৃহস্পতির জাতক কখনো শ্মশানে যে সাধনা করবে, নাকি শনির জাতক যে শ্মশানে সাধনা করবে? কে করবে? শনির জাতক শনির জাতক স্যার কালী সাধনা করবে, শনি সবসময় মহাদেবের সাধনা শনি জাতক। করবে। আর বৃহস্পতি কার সাধনা করবে? বৃহস্পতির জাতক, বৃহস্পতি জাতক গোবিন্দের সাধনা করবে, হ্যাঁ গোবিন্দের সাধনা করবে। হ্যাঁ, ধরেন তাই যদি ধরি, তাহলে দুইজন দুই মেরুতে যাবেই, কিন্তু এটা যেতেই হবে। এইবার শক্তির লড়াই তো তাদের মধ্যে হবে। সেই শক্তির লড়াইতে জাতক জিতবে না জাতক কোনো দিক থেকে যদি ক্ষতিগ্রস্ত হয়, এটি হচ্ছে প্রেডিকশন। আমাদের প্রেডিকশনটা করতে হবে ঠিক এভাবে। আমরা যখন বললাম, ধরেন হৃদয় রেখার সঙ্গে আরেকটি রেখা গেছে, এইটি তো এই শুক্র বন্ধনীটাই হয়ে যেতে পারে, পারে না? হৃদয় রেখার সঙ্গে আমরা অনেক সময় ভুল করে বলি যে এই যে একটি রেখা গেছে, বলে ফেলি না যে ডাবল হৃদয় রেখা, বলে ফেলি না? কিন্তু হতে তো পারে যে শুক্র বন্ধনী বুধের ক্ষেত্রে গিয়ে আঘাত এনেছে, এমনটি হতে পারে না? হ্যাঁ স্যার, হতে পারে, পারে। পারে স্যার। ক্লাস ভালো হৃদয় ডাবল হৃদয় রেখা না শুক্র বন্ধনী। আপনাদের ক্লাস ভালো লাগছে না, আমি বুঝতে পারছি, কিন্তু না এটাই স্যার ভালো লাগছে। স্যার ক্লাস খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমার খুব জি ভালো স্যার। লাগছে। আমি যদি কম বুঝি, স্যার তোমার আমারও খুব ভালো ভালো লাগছে। লাগছে। যদি ভালো লাগে, তাহলে এটি যে শুক্র বন্ধনীর মাথার দিকে ফাঁকা থাকতেই পারে না, পরিপূর্ণ মিলে যাবে এমন কোনো কথা আছে? তাহলে না আমরা স্যার। বলবো না যে স্যার, না, এমন কোনো কথা নাই, থাকতেই পারে। তখন কি আমরা ডাবল হৃদয় রেখার ফলাদেশ দেব, নাকি এটার ফলাদেশ নিয়ে আমরা ভাববো? এটা ফলাদের নিয়ে ভাবতে হবে। ভাবতে হবে না? যদি
আমরা ঠিক এভাবেই ভাবি, এই যে শিরোরেখার আরেকটি রেখা এসে মঙ্গলের ক্ষেত্রে অ্যাটাক করেছে, একেবারেই মঙ্গলের ক্ষেত্রে। বা ধরুন আয়ুরেখার বহির্দেশ থেকে একটি রেখা এসে চন্দ্রের ক্ষেত্রে অ্যাটাক করেছে। এই যে রেখাগুলো ছায়ার মতো বেরিয়ে এলো, বা ধরুন ছায়াপথ রেখাটি শুক্রের ক্ষেত্র থেকে বেরিয়ে এলো চন্দ্রের ক্ষেত্রে, তখন কি হবে? শুক্রের সঙ্গে চন্দ্রের শত্রুতা রয়েছে না? জি। শুক্রের গুণ নষ্ট হয়ে যাবে স্যার, শুক্রের হ্যাঁ গুণাগুণ স্যার। নষ্ট হবে। তাহলে রেখাটি যে আপনার এই মণিবন্ধের, আমাদের নিয়ম কি, এই মণিবন্ধের উপরে ঠিক যেখান থেকে ভাগ্য রেখা উঠেছে, এই যে জয়েন্ট, এর এই পাশ চন্দ্র আর এই পাশ শুক্র। যাদের হাত শক্ত, ভাবেন তো, যাদের শক্ত, এই জায়গাটি ভাঁজই হয় না, শক্ত এবং পুরানো একেবারে, এই জায়গা ফুল কোনো ডোগ নেই, এই ডোগটা থাকবে না। তাদের হাতে ধরুন শুক্রের ক্ষেত্র থেকে এই ছায়াপথ রেখা একেবারে আড়াআড়ি ভাবে গেছে, কি করবে? তাদের তাদের কি বিদেশ ভ্রমণ করাবে? বিদেশে যে সুখী করাবে? বিদেশে যে বাড়ি গাড়ি করাবে? ঠিক এই যেমন তিনটি রেখা, কেমন বিবেচনা করবেন না স্যার, তখন? ওটা তো বিদেশি রেখা না তো স্যার, বিদেশি রেখা তো চন্দ্রের পর মধ্যে উঠবে, ওরা আমি তো শুক্রের এইগুলো ক্ষেত্রে নিয়ে দিয়ে গেছে। আলোচনা করে কি আমরা এগুলো চিনবো না? আমরা চিনবো, নাকি আসলে আমরা এগুলো বই পড়ে শিখবো? কি করব? বিদেশে গিয়ে খরচা করবে, টাকা খরচ করার জন্য যাবে বিদেশে। বইয়ের চেয়ে তো এই সকল বিষয়ে তো আলোচনা করতে বলতেছি, যে আপনারা আলোচনা করেন এবং প্রশ্ন করেন, যে এই দিনে যেমন সকালবেলার ক্লাস অনেক কঠিন ক্লাস, কিন্তু আমি দেখলাম যে অনেকে খুব ভালোই বুঝেছেন। যেমন আমি সকালে একটি কথা বলেছিলাম, কি, যে ধরুন 56টি ক্লাস হয়ে গেছে, এখনো আয়ু বিচারের ক্লাসটি আমি দিতে পারলাম না। আমার না দিতে পারার অপারগতা কেন? কারণ আমার যে শিক্ষার্থীদের আয়ু বিচারের সূত্র যে আমরা দেখাবো, সেটি কিন্তু পরিপূর্ণরূপে শিখাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তার জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এবার যেভাবে ক্লাসের আয়োজন করছে, সকল ক্লাস হচ্ছে গবেষণামূলক। যারা শিখেছে, যারা জ্যোতিষ, তারাও মনে করবে যে হ্যাঁ, এই ক্লাসটি দরকার, ঠিক সেভাবেই ক্লাসটি হবে। তো সেই যে ক্লাসে আমরা আয়ু রেখা যখন বিচার করলাম, সেটি কিভাবে করলাম, এটির ভিডিও তো আপনারা পাবেন। যখন পাবেন তখন একটু দেখবেন যে আসলে আমি যে কথাটি বলেছি সেটি সঠিক কিনা। আমরা আয়ু বিচার করতে আগে যেসব জায়গায় নজর দেব, সেই জিনিসগুলো যদি না জেনে আসি, তাহলে আয়ুর অষ্টবর্গের রেখাপাত দিয়ে আমরা একটি আয়ু যে বিচার করব, তার সঙ্গে যে আনুষঙ্গিকতা রয়েছে, যে সকল দিকে নজর দিতে হবে, সেই জায়গায় যদি নজর না দিই, তো আমরা কি সঠিক আয়ু নির্ণয় করতে পারবো কি পারবো? ওটি দেখে, ওই ভিডিওটি দেখে মনে মনে অনুধাবন করতে হবে, চোখ বন্ধ করে ভাবতে হবে, বুঝতে হবে যে আমরা কি করছি, আমরা কি করব, সামনের দিকে কিভাবে যাব, এটি অনুধাবন করতে হবে ওই ভিডিওটি শুনে। যেমন নামকরণের ক্লাস শুনে বা ক্লাস করে আপনারা অনেকেই দেখলেন যে ওরে বাবা, নামকরণ যে আসলে এত গুরুত্বপূর্ণ। কোথায় আজকে নেত্রকোনার থেকে এক ব্যক্তি জার্নি করে আসছে, সে একটি হোটেল দিবে, হোটেলের জন্য নামটা যেন করে দিবে। আমি বললাম যে এটি কিন্তু আমার আজকের দিনে চেম্বার বন্ধ, আপনি এত দূর থেকে আসছেন, আর এটি একদিনে সম্ভব নয়, আপনাকে জন্ম তারিখ সময় দিয়ে যেতে হবে, আমি বিচার করে নাম দিয়ে আমি আপনাকে 7 দিনের মধ্যে দিব, যদি সম্ভব হয় দিন, না হলে দিয়েন না। তাহলে আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে ধরুন চেম্বার বন্ধ, তার ভিতর উনি আসছেন, আমি কাউকে বলিনি আজকে চেম্বার করব, তাহলে তার ভিতর আসছেন, ওনাকে ঠিক এই কথাটি বলতে হবে। এখন কি উনি 6টি নাম দিয়ে গেছেন, শেষে আছে সব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, কিন্তু তার প্রথমে 6টি নাম দিয়ে গেছেন। এই যে 6টি নামের ভিতর তার নামটা হবে কি হবে না, উনি সামনে নেই। আমি যদি রিসার্চ করে না পাঠাই, সেই রিসার্চ কাগজটা সহ যদি ওনার হোয়াটসঅ্যাপে না পাঠাই, তো উনি কি বুঝবে যে আসলে আমি ওনার টাকাটি আজ অক্ষয় তৃতীয়ার দিনে ফাঁকি দিয়ে নিলাম, নাকি এমনি নাম বললাম? এটা বুঝবে, অনুধাবন করবে কখনো?
করবে না। তাহলে ঠিক তদনুরূপ অনুধাবন করতে নীরজ বাবু আপনার প্রশ্ন চাচ্ছি, এবং আপনি এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে একজন সম্মানিত শি- শিক্ষকও বটে। তো সেই সূত্রে আপনার শিক্ষার্থীরা কিন্তু কিছু চাচ্ছে যে ছায়াপথ রেখা বা এই অনুগামী রেখা যে হুল ফুটানো রেখা, এর একটু ব্যাখ্যা, এটা কিন্তু চাচ্ছে। আমি বুঝছি, বলেন। মিউট রয়েছে। ইতিপূর্বে আপনি আপনার বিভিন্ন ক্লাসে স্যার আমাদেরকে জানাইছেন যে প্রথমে দেখতে হবে রেখাটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, এবং সেটা আমরা বুঝবো কিভাবে। সবাইকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলেন। আমি একটু 5 মিনিট কিন্তু আপনাকে দিয়ে বিরতিতে যাচ্ছি, 5 মিনিট বা 10 মিনিট। আপনি সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বিষয়টা বলবেন, এটাই হচ্ছে আমাদের প্রার্থনা। সবার সবার প্রার্থনা আমি জানালাম। প্রিয় শিক্ষার্থী, আসলে স্যার আমাকে যে দায়িত্ব দিয়ে গেছেন এটা পালন করার ক্ষমতা আমার নাই, তবে আমি যতটুকু জানি সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে এই হস্তরেখাতে যে বিষয়টা খেয়াল করার কথা বলা হয়েছে সেটা হচ্ছে রেখাটা কোথা থেকে শুরু, কোথায় শেষ, সেটা আগে নির্ধারণ করতে হবে। সেটা বোঝার কোনো উপায়, সে বোঝার যে উপায়টা বা কৌশলটা, সেই কৌশলটা নিশ্চয়ই আমরা জানি, জানি কিনা? কিছু কিছু জানি, সবকিছু জানি না। হ্যাঁ, বলা হয়েছে তো সকালে। হ্যাঁ, সেটা জানি, সকালে আমি ছিলাম না। সেই রেখাটা শুরু এবং শেষ, সেখানে রেখার যে প্রান্ত মোটা, যে প্রান্ত মোটা সেটা হচ্ছে সেখান থেকে শুরু, আর যে প্রান্তটা সূক্ষ্ম হয়ে গেছে সেটা হচ্ছে শেষ। তাহলে দেখতে হবে মোটা অংশটা বা ওইখান থেকে রেখাটা শুরু হয়ে কার ক্ষেত্রে গেছে। স্যার একটু আগে আলোচনা করেছেন যে যেখানে যদি একটা ছায়াপথ রেখা বা আমরা কোন রেখাও যদি বলি, তার যেখান থেকে তার যাত্রা শুরু করবে এবং যেখানে শেষ করবে, সেটা এই দুইটা জায়গার মধ্যে সম্পর্কটা কি, সেই দুইটা গ্রহের স্থানের মধ্যে সম্পর্কটা কি, সেই গ্রহদের সম্পর্ক কি। যদি মিত্র ক্ষেত্র হয় অবশ্যই এখান থেকে আমাদের একটা ভালো আউটপুট দিবে। আর যদি শত্রু ক্ষেত্র হয়, তাহলে যদি শত্রু ক্ষেত্র থেকে কোনো রেখা মিত্র ক্ষেত্রে যায়, এই শুভ ক্ষেত্রে যায়, সেখানে অবশ্যই গ্রহটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে। সেটা হচ্ছে ফার্স্ট থিং। আর যদি মিত্র ক্ষেত্র থেকে বা কোনো শুভ ক্ষেত্র থেকে কোনো রেখা এসে শত্রু ক্ষেত্রে শত্রু ক্ষেত্রে আঘাত সৃষ্টি করে, সেটা মোটামুটি শত্রু গ্রহটাকে বা অশুভ গ্রহটাকে প্রভাবিত করার চেষ্টা করতে, সেখান থেকে আমরা শুভ ফল পেতে পারি, যেটা অশুভ গ্রহের অশুভত্ব নাশ করার জন্য আসতেছে। এটা ব্যাপারটা অনেকটাই এরকম। সেই ক্ষেত্রে স্যার যেটা বললেন, নিচের যে দেখালেন স্যার, যে চন্দ্রক্ষেত্র শুক্র থেকে চন্দ্রক্ষেত্রে কয়েকটি ছায়াপথ রাখা গিয়েছে, সেটা আমাদের জন্য শুভ না অশুভ ফল বয়ে নিয়ে আসবে। আমরা সাধারণত জানি যে শুক্র চন্দ্রকে শত্রু মনে করে, চন্দ্রের কোনো শত্রু নাই। যদি শুক্র ও চন্দ্র দুইজনই নৈসর্গিক শুভ গ্রহ, কিন্তু শুক্র যদি চন্দ্রকে আবার পারস্পরিক শত্রু মিত্র বিবেচনায় শুক্র চন্দ্রকে শত্রু মনে করতেছে, সেই ক্ষেত্রে শুক্র ক্ষেত্রে কোন রেখা যদি চন্দ্রের ক্ষেত্রে যায়, সেখানে চন্দ্রকে সে প্রভাবিতই করবে, সেখানে চন্দ্রকে তার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার জন্য সে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কখনোই শুভ ফল এখান থেকে আশা করতে পারি না। তবে যদি চন্দ্র ক্ষেত্রে কোনো রেখা শুক্র ক্ষেত্রে যায়, যেহেতু চন্দ্রের কোনো শত্রু নাই, সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আশা করতে পারি যে হয়তো চন্দ্র তার পজিটিভ গুণগুলাকে শুক্রের মধ্যে বিস্তার করার চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে শুক্র অনেকটাই প্রভাবিত হইতে পারে। সেখানে শুক্রের পজিটিভ সাইড গুলো আমরা এখান থেকে আবার আশা করতে পারি। পারি। মানে আমি যে ব্যাপারটা বুঝি আর কি। তো এই ব্যাপারে না, আপনাদের ঠিক কোনো আছে। ঠিক আছে দাদা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই ব্যাপারে আপনাদের বলেন। কোনো
আর কি বলবো, এইটুক তো বলছি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হয়তো খেয়াল করে বলতে পারি। না, এই প্রশ্ন যে হলো যে ওইটুকু বলা যায় যে এখানে যেহেতু চন্দ্র আপনার কাউকে শত্রু মনে করে না, সেখানে আপনার মানে শুক্র চন্দ্রকে শত্রু মনে করে। কেন করে? শুক্র কেন মাতাকে আপনার মানে শত্রু মনে করলো? চন্দ্র তো আপনার মানে মাতৃকারক গ্রহ। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রমাতৃকার গ্রহ। মাতৃকারক গ্রহ এবং মাতা। তাহলে চন্দ্র যদি সবাইকে দেখতে পারে, আমি যদি আপনাদের সোসাইটির সবাইকে যদি দেখতে পারি, আপনারা কেন আমাকে শত্রু মনে করবেন? হ্যাঁ, সেটার আপনাদের ব্যাখ্যাটা মধ্যে দিন দাদা। ধরেন একজন আমাকে কেন শত্রু মনে করবেন? শুক্র তাহলে কেন আমরা, আপনার চন্দ্রকে শত্রু মনে করলো? তাহলে সেই ব্যাখ্যাটা আপনার কাছে আশা করতেছি দাদা। না, আমি জানি না, সেই জন্য আপনার কাছে জিজ্ঞেস করতেছি। না, আমি তো এত জ্ঞানী হই নাই। তো এটা আমি মানে গ্রহের শুভাশুভ বা রবির শ্রেণী শনির শ্রেণী হিসাবে, যেমন দৈত্য গুরুর একটা দল, আবার দেবগুরুর একটা দল। তো দেবগুরুর এবং দৈত্যগুরুর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটু পার্থক্য আছে। দেবগুরু যদি খুবই প্রভাবশালী হয়, একটু অহংকারী হয়, কিন্তু দৈত্যগুরু সবসময় পরিশ্রমী। উনি যদি শুভ জায়গায় থাকেন অবশ্যই শুভ ফল দেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলেন, ভাইয়া আমি আমার শুনতে। একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলুন বলুন। আপনারা তো অনেকেই মোটামুটি আহ, এটা মানে জ্যোতিষ হিসাবে কর্মরত, মানে এটা আপনারা প্রফেশন হিসেবে করেন। কখনো কি এমন দেখা যায় যে হাতে দেখা যাচ্ছে খুব শুভ, কিন্তু চার্টে দেখা যাচ্ছে এই গ্রহটা খারাপ? আবার অনেক সময় কি এরকম হয় যে চার্টে দেখা যাচ্ছে খুব খারাপ, হাতে দেখা যাচ্ছে শুভ? সেক্ষেত্রে জিনিসগুলো আপনারা কিভাবে বিচার করেন? আপনি যেটা বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে আমরা অনেক ক্ষেত্রে, যেমন এইভাবে আমাদের স্যার একটা ক্লাস নিয়েছেন, হাত থেকে চার্ট, চার্ট থেকে হাতে। সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে আমি আমার খেয়াল করে দেখেছি, যখন একজন অ্যাস্ট্রোলজার একটা চার্ট দেখে অথবা হাত দেখে, তার একটা জায়গায় জায়গায় তার চোখটা আটকে যায়। ব্যক্তির একটা জায়গায় চোখটা আটকে যায়, চার্টে হোক কিংবা হাতে হোক। মানে একটা জায়গা খুব ফোকাস করে, ওই লোকের একটা জায়গা খুব ফোকাস করে। হয়তো সেটা তার পারিবারিক জীবন হইতে পারে, কর্মিক জীবন হইতে পারে, যে কোনো জীবন হইতে পারে, ওই জায়গাটা ফোকাস করে। তো আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেলেই দেখেছি, আহ, স্যার আমাদেরকে দেখিয়েছেন আপাত দৃষ্টিতে শুভ মনে হলেও আসলে শুভ না। ওইটা চার্টেও দেখা যাচ্ছে শুভ, কিন্তু সে কোনো না কোনো ভাবে ওই শুভত্বকে নষ্ট করার জন্য আদার্স প্ল্যানেট গুলা তাকে কোনো ভাবে না কোনো প্রভাবিত করছে। আপাত দৃষ্টি যেটা মনে হয়, যখন দৃষ্টিগত সূক্ষ্ম হবে তখনই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি শুভ দেখা যাচ্ছে, আসলে কিন্তু শুভ না। ওইটা এমনিতেই তফাৎ খুঁজে পাবেন। এরকম হয় না, সাধারণত হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। আর যদি হ্যাঁ এরকম দাদা, না মিলে, হ্যাঁ দাদার কথাই বলুন ঠিকই দাদা। আছে। হাত হাত শুভ থাকবে আর শুভ থাকবে তা না, আমার হয়তো হাতের অনেক বিচার আছে, আমরা বুঝি না, আপাতত দৃষ্টিতে দেখি শুভ, আসলে শুভ না। দাদার কথা 100-100। হাত শুভ আর ওই যেমন যে প্লান শুভ না তা না। প্লানও অশুভ থাকলে হাতও অশুভ, হাত অশুভ থাকলে প্লানও অশুভ। হয়তো আমরা অনেক সময় হাত পামিশটা অনেক কঠিন আর বুঝি না। এই কেমিস্ট্রি অনেক কঠিন, দাদা, সবচেয়ে দাদা না, আমি গবেষণামূলক একটু কথা, এটা ঠিক আছে। বলেন। এটা একটু যে কোনো একটা, এটা একটু অবশ্যই অ্যাকুরেট, আপনার ওটা নিয়ে এটা রেজাল্ট বের হয়ে যাবে। যেহেতু আপনার ম্যাডাম যেটা বলতে চাইছিল সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন ফলাদেশ হবে কিনা, আসলে ভিন্ন ভিন্ন ফলাদেশ হবে না। এটা আমাদের চিন্তা শক্তির আপনার মানে একটা বহিঃপ্রকাশ। আমরা যদি হাতকে আপনার সঠিকভাবে আপনার বিচার বিশ্লেষণ করতে পারি, এবং আমরা যদি নিউমেরোলজির বিচারটা ঠিক মতো করতে পারি, বা প্রেডিকশনটা করতে পারি, বা আপনার আমরা আমরা যদি আপনার ইয়েটাও করতে পারি, চার্টে আপনার ন্যাটাল চার্টে যদি আপনার ওটা নিয়ে বিচার করতে পারি, এর মধ্যে 75% বা 80%, 90% যেদিকে ঝুঁকবে, আমরা রেজাল্টটা সেই দিকেই দেবো। যেমন এই ক্ষেত্রে উদাহরণের খাতিরে একটা কথা বলা যেতে পারে, যেমন কোন জাতকের দেখবেন হাত বৃহস্পতির ক্ষেত্রে খুবই শুদ্ধ, ক্রস আছে, কিন্তু দেখা গেছে রাহুর ক্ষেত্র থেকে দুইটা রেখা গিয়ে ওখানে ঢুকে গেছে। আবার সেম থিং, বৃহস্পতি চার্টে খুবই ভালো, কিন্তু হয় বক্রী কিংবা রাহু দ্বারা পীড়িত। অনেকে আমি আমি অনেক ক্ষেত্রে দেখছি যে রাইট। একটা মানুষের
মানুষের লগ্নে বৃহস্পতি, তার নির্বিবাদে ধার্মিক মানুষ হওয়ার কথা। কিন্তু কথা সে রাইট। সে যে আচার আচরণ পালন করে টোটালি মানে অশাস্ত্রীয় আচার আচরণ, ওইটার কোনো নিয়ম নাই, নিজের মন যা চায় তাই করে। এইখানে বক্রি করে অ্যানালাইসিস করে দেখলাম যে তার লগ্নে বৃহস্পতিটা বক্রি অবস্থায় আছে। শুধুমাত্র লগ্নের সক্ষেত্রে বক্রি বক্রি বৃহস্পতি খুব খারাপ করলে বক্রি অবস্থায় আছে, যার কারণে তার ভিতর একটা অহমিকা ভাব আছে। এই অহমিকা ভাবের কারণে সে শাস্ত্রটারে যার নিজের খুশি মতো ব্যবহার করতেছে। এইভাবে হয় আর কি। বুঝছি বুঝছি, ঠিক আছে, আপনার এটা ঠিক আছে। দেখুন, আমার আবিষ্কার আচ্ছা, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক, দেখেন এই যে আবিষ্কার, এটি আগে বুঝতে হবে যে উনি যে কথাটি বললেন যে লগ্নে বৃহস্পতি, ধরুন মীন লগ্নের লগ্নে বৃহস্পতি, যখনই মীন লগ্নের লগ্নে বৃহস্পতি থাকছে, এই বৃহস্পতি কিন্তু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তার সপ্তমে। চন্দ্রের গৃহে। সে সপ্তম দৃষ্টি দিচ্ছে, দেখুন কোথায়, কন্যায়। তার নবম দৃষ্টি দিচ্ছে ভাগ্যভাবে। এই যে দৃষ্টি, এর কিন্তু আমরা একটি ক্লাস করিয়েছিলাম যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেমন হবে, তার সপ্তম দৃষ্টি কেমন হবে, তার নবম দৃষ্টি কেমন হবে, এটি একটি ক্লাস কিন্তু করিয়েছিলাম। এইবার ধরুন বৃহস্পতি পঞ্চমে চন্দ্রের ক্ষেত্রে দৃষ্টি দিয়েছে। এইবার হাতটি দেখলাম যে বৃহস্পতি কিনা চন্দ্রের ক্ষেত্রে দৃষ্টি দিয়েছে, তার বাবা তো অনেক নামজাদা মানুষ হওয়ার কথা, অনেক নমনীয় হওয়ার কথা, এটি তার বৃহস্পতি তুঙ্গ গৃহ, সেখানে দৃষ্টি দিচ্ছে। তার মানে তার সন্তানও সেই রকম নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, কোমল এমন হওয়ার কথা। কিন্তু হচ্ছে কি, দেখা যাচ্ছে সেটি কিন্তু হয়নি। আপনারা হাতে দেখেছেন তার বৃহস্পতি ভালো, অর্থাৎ বৃহস্পতি তার নিজ গৃহে শক্তিশালী হয়ে অবস্থান করছে, তার তুঙ্গ গৃহে সে দৃষ্টি দিয়েছে। তাহলে এর কেন পিতা, এর কেন সন্তান খারাপ হবে, হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু যদি এই চন্দ্রক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, চন্দ্রক্ষেত্রে ধরেন রাহু আছে, তাহলে রাহু থাকলে তার কিন্তু পঞ্চম দৃষ্টি আবার বৃহস্পতির ক্ষেত্রে পড়বে। আবার দেখা যাচ্ছে এই পঞ্চমে রাহু দৃষ্টি দিয়েছে হয়তো মকরে থেকে, বা রাহু নবমে থেকে তার মানে পঞ্চম দৃষ্টি দিয়েছে। এমন কোনো ঘটনা যদি ঘটে যায়, তাহলে ওই ব্যক্তির যে বৃহস্পতির ক্ষেত্র আপনি ভালো দেখছেন, আপনি যে ভালো দেখছেন আপনার চোখে ভালো দেখছেন, কিন্তু আমার চোখে কিন্তু দেখছি না, বিচারকের চোখে কিন্তু সে ভালো দেখছে। হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে সব সময়ের জন্য যে অন্যায়কারী, যে ব্যক্তি চোর, সে কখনো বলবে না যে আমি চুরি করেছি। যে ব্যক্তি অপকর্ম করছে সে কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলবেই না যে আমি খুন করেছি, এটি স্বীকার করবে না। কিন্তু বিচারকের দৃষ্টি এত সূক্ষ্ম হওয়া উচিত যে বিচারক যেন সেই সূক্ষ্ম দৃষ্টিতে ধরতে পারেন যে হ্যাঁ, তোমার বৃহস্পতি আসলে নিজ গৃহে তোমার প্ল্যানেটে দেখছি, কিন্তু নিজ গৃহে থেকে সে তার দৃষ্টি দিয়েছে যে সকল জায়গায়, ওই প্ল্যানেটেই কিন্তু তোমার হাতটিও ভালো আছে বৃহস্পতির ক্ষেত্র, কিন্তু এই বৃহস্পতির মধ্যে অশান্তিময় কিছু রয়েছে। কি রয়েছে? বৃহস্পতির নেগেটিভ গুণ আছে না, জাতক বাঁচাও, আছে আছে ব্যয় আছে নেই, হ্যাঁ, বা সেই আছে। ধর্মগুরু, এমন ধর্মগুরু আছে না যার দ্বারা মানুষ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, আছে না এমন? আছে আছে স্যার। ওই জায়গাটিতে কিন্তু আটকে যাবে বিচারকের চোখ। তবেই না, যখন আটকাবে তখন সে জ্যোতিষ, যখন আটকাবে না তখন সে জ্যোতিষ নয়, ততদিন সে কিন্তু জ্যোতিষ নয়। জ্যোতি মানে ঈশ্বরের জ্যোতি, ঈশ্বরের আলো। তো এই ঈশ্বরের আলো তখনই সে পাবে যখন সে ওই জিনিসটা দেখতে পাবে। এটা সাধারণ মানুষ দেখতে পাবে। যদি সাধারণ মানুষ দেখতে পেত, তাহলে কিন্তু সাধারণ মানুষই সবাই জ্যোতিষ হয়ে যেত, আর হয়ে যেত। জ্যোতিষের কাছে কেউ আসতো না। অবশ্যই সবাই অবশ্যই। হয় না, সবাই ইঞ্জিনিয়ার হয় না, সবাই গবেষক হয় না, সবাই মহাকাশে যায় না, অ্যাস্ট্রোনমার হয় না, এটি কিন্তু বুঝতে হবে। নেন, নীরজ বাবু এবার বলেন, আপনার ভিতরে একটু ইন্টারলক করলাম, আপনার সুন্দর হচ্ছিল গবেষণা, বলেন। আর আর কোনো প্রশ্ন থাকলে বলেন ম্যাডাম।
আমি তো না ক্লাসে নতুন, আমি এখনো অত বুঝি না, আমি মাত্র শেখা শুরু করেছি। হ্যাঁ, সেটাই যদি না, আপনি যে প্রশ্ন করেছেন ওই প্রশ্নের উত্তর আপনি স্যাটিসফাই হয়েছেন কিনা এটা হচ্ছে বিষয়। জি জি জি, স্যাটিসফাই। এটার মধ্যে কোনো খাতা আছে কিনা বা ওটা ক্লিয়ার হয়েছেন কিনা। না, নীরজ ক্লিয়ার স্যার হয়েছে। যেটা বলছেন আপনার মানে জি জি, ক্লিয়ার নীরজ হয়েছে। স্যার যেটা বুঝিয়ে দিয়েছেন ওটা আপনার ঠিক আছে কিনা। জি জি, ক্লিয়ার হয়েছে। দাদা, হ্যাঁ বলেন। আপনি কি বুঝেছেন এবার একটু বলেন তো। আপনি যে আগে বললেন যে মানে এই তিনটা জায়গায় আপনার তিন রকম আছে আছে, এখন আমি কি ফলাদেশ দেব, তো এখন আপনি কি বুঝলেন। দাদা কাকে বলতেছেন? ও ম্যাডামকে বলছিলাম, ম্যাডামকে। আচ্ছা, উনি যাই হোক, বোধহয় শুনতে পায় নাই সময় নাকি। নষ্ট করেন না নীরজ বাবু, আপনি ক্লাস চালান, বলেন পরবর্তীতে। স্যার পরবর্তী কি বলবো স্যার, কোন বিষয়টা নিয়ে বলবো? দাদা আমি আমি একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, বলেন আমি স্যার, আমার বলেন। বাড়ি নাম কীর্তনে গেছিলাম, আমি পিছনে কটা ক্লাসে আমি জয়েন করতে পারি নাই। আমার এক দাদা মারা গেছে বৌদি অল্প বয়স, কিন্তু ওই কীর্তনে আমাকে আরো একজন মহিলা আসছে, তারও স্বামী মারা গেছে। কিন্তু দুইজনের শনির ক্ষেত্রে আমি দেখলাম একটা ওই জেন্টস ক্লিপের মতো একটা চিহ্ন, জেন্টস ক্লিপের মতো। আমি ছবি করতে পারি নাই, নিজেকে আমার উঠানে নাম কীর্তন নাম যজ্ঞ চলে, আমি আমার ছবি কে? করলে একটা অন্য কিছু মনে করবে। কিন্তু দুইজনের হাতেই একই শনি ক্ষেত্রে একটা জেন্টস ক্লিপের মতো, স্টারও না আর কোরসও না, আর একটা জেন্টস ক্লিপ দেবার থাকে চাপ দিয়ে আটকে, ওই জন্য একটা চিহ্ন দেখছি দুইজনের হাতে। দুইজনেরই অল্প বয়সে স্বামী মারা গেছে সাথ দিবেন এটার প্রশ্ন, শনি ক্ষেত্রে। এটা কঠিন বিষয়। হ্যাঁ, স্যার বলেন, ওই এটা ক্ষেত্রে গবেষণা। তাদের যদি আপনি প্ল্যানেট তৈরি করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি আগে জেনে ফেলেছেন। কিন্তু আমরা কিন্তু ক্লাসে বলেছিলাম যে আপনি জানার আগে আমাদের তথ্য বের করতে হবে, আমাদের একটি সংকল্প থাকতে হবে যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা ক্লায়েন্টের কাছে শুনবে না কিছু, তার কি জন্য আসছে শুনবে না, আমরা বের করব। তো আমরা বের করার জন্য আমরা কিন্তু প্রযুক্তি কি খাটাবো, আমরা একটি নেটাল চার্ট নিব, তারপরে একটি গোচর চার্ট নিব, আমরা নিউমারোলজি করব, তারপরে হচ্ছে তার হাত নিব, এভাবে নিয়ে গ্রহগণের শুভ অশুভ লিখব। লিখার পরে সেই ভাবপতি কে কি ফল দিচ্ছে সেই ফলকে এক করব, করার পরে সেখান থেকে বেছে বেছে তার উপরে কোনটি প্রয়োগ করা যায় সেটি কিন্তু আমরা প্রয়োগ করব। তো এটি যদি আমরা সঠিক রূপে প্রয়োগ করতে পারি, আমরা কি এত জায়গায় নজর দেওয়া এখনো শিখেছি? এই নজর দেওয়া শিখিনি বিধায় কিন্তু আজকের টপিক হচ্ছে হাতের সূক্ষ্ম রেখা বিচারের কৌশল। ওই যে আপনি দেখছেন যে শনি কিন্তু মারক না, শনি মরার মতো ফেলে রাখে, একটি কথা কিন্তু বারবার করে বলেছি। তাহলে শনিতে জেমস ক্লিরিপের মতো যে রেখাটি আপনি দেখছেন, তাহলে জেন্টস ক্লিপের মতো যে রেখাটি দেখছেন, শনি মারলো নাকি তার প্ল্যানেট করে বের করতে হবে যে তার চতুর্থ সপ্তম ভাবটি কি অবস্থানে আছে। এই চতুর্থ সপ্তম ভাবে যদি আমরা নজর দেই, তাহলে তার অকাল যে বৈধব্য বা অকালে তার এই যে স্বামীকে হারানো, এটি আমাদের কিভাবে এলো, ওই জায়গাটি কিন্তু ওই মুহূর্তে নজর দেওয়ার দরকার ছিল। যেমন আমি একটি সূত্র আপনাদের দিয়েছিলাম যে আমরা লগ্ন থেকে দুই বেবির প্রথম জন বিচার করব, দ্বিতীয় জন আমরা রাশি থেকে বিচার করব, বা দ্বিতীয় জন বৃহস্পতির ডিগ্রি যে ডিগ্রিতে আছে সেই ডিগ্রি থেকে আমরা বিচার করব। যেমন আমরা মান্ডের অ্যাস্ট্রোলজির ক্লাসে যখন ঢুকবো, যেমন নামকরণের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম লগ্ন থেকে কোনো গুরুত্ব নেই, লগ্নকে নামকরণের ক্ষেত্রে গুরুত্ব নয়, এটি রাশি রাশি থেকে। অনুপাতে নামের আদ্য, অর্থাৎ রাশি থেকে যেতে হবে। তাহলে আমরা প্ল্যানেট বিচার করি লগ্ন থেকে, আমরা রাশি থেকে কেন যাব, এই যে কেন যাব সেটির উত্তরও কিন্তু আমরা ওখানে দিয়েছিলাম। তাহলে সেই অনুযায়ী আমাদের আসতে হবে সূক্ষ্মরেখা, ওই সূক্ষ্মরেখায় অ্যাটাক করেছে কিনা। আমরা যদি একসঙ্গে তার চারটি না থাকে, তার যদি গোচর বা হোরারি না থাকে, আপনি যখন সংবাদটি শুনেছিলেন সেই সময়ের গোচর যদি না বের করেন, যেমন আপনার কিন্তু একটি দশান্ত দশা ক্লাসে বা ও না পাতাকি চক্র, মনে হয় পতাকি চক্র, হ্যাঁ সম্ভবত কেতু কুণ্ডলী গুরু কুণ্ডলী আর হচ্ছে আর ধরি
ওই যে ইয়ে বিচারে আপনারই ঘটনা মনে হয় বের করা হয়েছিল যে এই বছর আপনার হ্যাঁ স্যার, হ্যাঁ 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 মনে হয় সম্ভবত। হয় হয় হয়, হ্যাঁ। তাহলে এই যে ঘটনাটা বের করা হয়েছিল, ওই ঘটনা বের করতে সহযোগিতা করেছে কে? সহযোগিতা করেছে তো আপনার জন্মছক, আপনার জন্ম সময়, আপনার জন্ম সময়ের দশান্তর্দশা এবং পাতাকি চক্র। এই পতাকি চক্রের পাপ গ্রহগণ একত্রে মিলিত হয়েছে বা শুভ গ্রহগণ এক লাইনে ছিল, তবেই না সেই সময় আপনি মঙ্গলের কানেকশন ছিল, আপনি জমি কিনেছেন। আর হচ্ছে যে সময় আপনার মানে পাপ গ্রহ ছিল, তখন আপনার পিতা মারা গেছিল। যেমনটি আমাদের